ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আমার কাছে একটা জিনিস মনে হয় যে যখন আমরা 15 রোজা পার করি, তারপর থেকে ঈদটা যেন আমাদের আরও বেশি কাছাকাছি চলে আসে এবং তখন আমরা ঈদ নিয়েই বেশি ভাবি বা ভাবতে পছন্দ করি। তো আমিও তাই ভাবলাম যে এখন থেকেই ঈদ স্পেশাল যে এপিসোডগুলো আমাদের করার কথা ছিল, সেই এপিসোডগুলো আমরা চালু করে দিই। এবং এই এপিসোড চালু করতে গিয়েই আমার মনে হলো যে সেরা যে ঘটনাগুলো আমার হাতে আছে, সেই ঘটনাগুলো শোনানোর এখনই উপযুক্ত সময়। আপনারা সবাই মেহেদির কথা জানেন, আপনারা আফ্রিকার কালো জাদু অনেক ভালোবাসা নিয়ে শুনেছেন এবং আপনাদের অনেক ভালোবাসা পেয়েছে। এখন যে ঘটনাটি পড়ে শোনাবো সেটিও আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ সাবিত আলম। কোনো ভূমিকা করব না, বরং একটা অনুরোধ করব। যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি, তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু এখনো পর্যন্ত বেল আইকনে ক্লিক করেননি, তাদেরকে বলবো বেল আইকনে ক্লিক করুন। না হলে আপনি অনেক নোটিফিকেশন মিস করছেন, আপনি জানতেই পারছেন না আমরা নতুন নতুন কি কবে নিয়ে আসছি। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবার পছন্দের শো ভূত.com এর মডারেটর এবং একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ সাবিত আলম। লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। যেখান থেকে আজকের এই ঘটনাটি শুনছেন, আল্লাহ আপনাদের সবাইকে খুশি রাখুন। আমি আপনাদের মাঝে একটি লম্বা ঘটনা নিয়ে হাজির হয়েছি। প্রিয় লিসেনার্স, আজ আমি আপনাদের মাঝে যে ঘটনাটি নিয়ে হাজির হয়েছি সেটি যেমন হৃদয় বিদারক, তেমনি মেরুদণ্ড দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার মতোই ভয়ানক। আজকের ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন আরাবি নামের একজন ভদ্র মহিলা। তার সাথে আমার কিভাবে পরিচয় বা কোন অবস্থায় আমি এই ঘটনাটি শুনেছিলাম, সেসব ভূমিকায় আমি আজ যাচ্ছি না। ঘটনাটি আরাবি আন্টি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই ও আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। দয়া করে আয়াতুল কুরসি পড়ে নিন এবং আল্লাহর নামে ঘটনাটার ভেতরে প্রবেশ করুন। বলছেন আরাবি আন্টি। আসসালামু আলাইকুম, আমার নাম আরাবি। আমি বর্তমানে ঢাকার বাসিন্দা। আমি পেশায় একজন সাংবাদিক ছিলাম এবং আপনাদের ভূত.com আমি খুব আনন্দ নিয়ে শুনি এবং উপভোগ করি। আজ আমি যে ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি সেটি আমার আত্মাকেও অন্তর থেকে যেন নাড়িয়ে দিয়েছিল। আমি একটা কথা বিশ্বাস করি যে একজন সাংবাদিক তার জীবনে অনেক বিপজ্জনক জিনিসই দেখে থাকেন, কিন্তু এই একটি ঘটনার পর আমার মানব জাতি বা মানবতার ওপর থেকে বিশ্বাসটাই যেন একটা ব্ল্যাক হোলের অতল গহ্বরে হারিয়ে গেছে। এটা আসলে 1994 সালের একটি ঘটনা। একদিন সকালে আমি বারান্দায় চেয়ারে হেলান দিয়ে যখন সংবাদপত্র পড়ছিলাম, তখন আমার চোখ একটা ব্যাক পেজের বড় খবরে আটকে যায়। খবরটায় লেখা ছিল যে শিক্ষিত এবং বিত্তবান একজন গৃহিণী মহিলা তার নিজের ছোট শিশুকে জবাই করে মেরে ফেলেছে। এই খবরটা পড়ে আমার শরীরের লোমগুলো যেন শিউরে উঠেছিল সেই মুহূর্তে। আমি কৌতূহল নিয়ে যখন খবরটার বিস্তারিত পড়লাম, তখন জানতে পারলাম যে ঢাকার কোনো এক এলাকার ধনী ও বিত্তবান একজন মহিলা তার নিজ সন্তানকে জবাই দিয়েছেন এবং জবাই করার পর বাচ্চাটাকে নিজের সন্তান হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তার বক্তব্য ছিল যে আমি আমার সন্তানকে মারিনি, বরং এক শয়তান জিন আমাকে এই কাজ করতে বাধ্য করেছে। আমি জার্নালিজমের ক্যারিয়ারে এমন অনেক ঘটনাই শুনেছিলাম যেখানে একজন মা তার সন্তানকে হত্যা করেছেন, কিন্তু যারা এই কাজ করতেন তাদের কোনো না কোনো একটা কারণ বা অজুহাত থাকতো এমন জঘন্য কাজ করার পেছনে। কিন্তু আমি খবরটা শুনে একেবারেই হতভম্ব হয়ে গেলাম। এই মহিলা নিজের সন্তানকে হত্যা করেছে, দোষ জিন জাতির উপর চাপিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছিল যে এই মহিলাটি হয়তো মানসিকভাবে অসুস্থ এবং নিজেকে বাঁচানোর জন্য সে এমন কথা বলছে। কিন্তু আমি কোনোভাবেই মানতে পারছিলাম না যে একজন মা এত নির্মম কিভাবে হতে পারে। আমি জানতাম মা হলেন এমন এক ব্যক্তি যিনি নিজের সন্তানের শরীরে একটি মশা মাছিও বসতে দেন না, আর
উনি কিনা নিজের সন্তানের গলায় এমন নির্মমভাবে ছুরি চালিয়ে দিয়েছেন। আমার মনের ভেতরের সাংবাদিক সত্তা যেন জেগে উঠল এই খবর দেখার পর। আমি মনে মনে ভাবতে লাগলাম, এই ঘটনার পেছনে অবশ্যই বড় কোনো কাহিনী আছে যা আমি জানার জন্য মরিয়া হয়ে গিয়েছিলাম। আমি আমার অফিসে গিয়ে আমার বসের সাথে কথা বলি এবং জানাই যে আমি এই মহিলার উপর একটি স্টোরি করতে চাই। আমার কথা শুনে আমার বস আমাকে অনুমতি দিলেন এবং আমি পরের দিনই সেই মহিলার সঙ্গে দেখা করতে জেলে গিয়েছিলাম। মহিলার সন্তানের হত্যা হয়েছে 2 সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু যেহেতু তখনকার মিডিয়া এখনকার মিডিয়ার মতো এত ফাস্ট ছিল না, সেহেতু এই খবর সাংবাদিক প্যানেলের কাছে 2 সপ্তাহ পরে এসে পৌঁছায় এবং এরপরে এই খবরটা পত্রিকায় প্রকাশিত হয়। আমার অনুমতিপত্র নিয়ে জেলের ভেতরে গিয়ে যখন আমি মেয়েটাকে জেলের ভেতর দেখতে পাই, তখন প্রথমে আমার সন্দেহ হতে লাগলো যে এই মেয়ে সেই হত্যাকারী। এটা কিভাবে সম্ভব? এটা হতেই পারে না। মেয়েটা দেখতে বেশ সুন্দর ও বেশ ছিমছাম, তাকে দেখেও যথেষ্ট শিক্ষিত মনে হচ্ছিল। এরপর যখন আমার সঙ্গে আসা পুলিশ কনস্টেবল বললেন এই সেই মেয়ে, ওনার কথা শুনে আমি অবাক হলেও এবার নিশ্চিত হলাম যে এটাই সেই মেয়ে। এরপর সেই পুলিশ সদস্য আমাকে বললেন, ম্যাম, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি মেয়েটাকে নিয়ে আসছি। যেহেতু আমি ওপর মহল থেকে সুপারিশ করে এসেছিলাম, সেহেতু জেলের ভেতর আমাকে একদম ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। কিছু সময় পর ওই পুলিশ সদস্য সেই মেয়েটাকে নিয়ে একাকী ঘরে চলে এলেন, যেখানে আমাকে আগে থেকেই বসিয়ে রেখেছিলেন। আমি মেয়েটার দিকে তাকিয়ে থেকে তাকে সালাম দিলাম। সে খুব সুন্দরভাবে আমার সালামের উত্তর দিল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপু, আপনার নাম কি? উনি আমার প্রশ্নের উত্তরে যা বললেন, ওনার নাম মায়া। মেয়েটার হাতে তখন হাতকড়ি ছিল। আমি সেই পুলিশ সদস্যকে বললাম, স্যার, দয়া করে আপনি একটু বাইরে গিয়ে দাঁড়ান, আমি ওনার সঙ্গে একটু কথা বলতে চাই, একা। যখন সেই পুলিশ বাইরে চলে গেলেন, তখন আমি মায়াকে আমার পরিচয় দিলাম এবং বললাম যে আমি তার উপর একটা স্টোরি করতে চাই। আমি ওনাকে প্রতিশ্রুতি দিলাম যে আমি ওনার কথাগুলো বিশ্বের সকলের কাছে পৌঁছে দেব। এরপর তিনি সেই ঘটনাগুলো যেভাবে বলেছিলেন আমি সেভাবেই আপনাদের শোনাতে চাই। বলছেন মায়া, আমার নাম মায়া। আমি 1989 সালে আমার মাস্টার্স কমপ্লিট করি এবং এরপর আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় আমার খালার ছেলের সাথে। আমার শ্বশুর বাড়িতে আমরা 5 সদস্য ছিলাম, আমি, আমার স্বামী, শাশুড়ি এবং আমার স্বামীর বড় ভাই ও ওনার স্ত্রী, অর্থাৎ আমার জেঠো এবং জেঠানি। আমার শ্বশুর অনেক আগে দুনিয়ার মায়া কাটিয়ে আল্লাহর দরবারে চলে গিয়েছিলেন। আমার বিয়ের 2-3 বছর খুব ভালো কেটেছিল। আমার জেঠানির বিয়ের বয়স তখন 6 থেকে 7 বছর হয়ে গিয়েছিল, কিন্তু তখনও তাদের কোনো সন্তান ছিল না। যেমন আগের দিনের শাশুড়িরা ছিলেন ছেলের বউয়ের বদনাম করা বা প্রতিটি কথাতেই খোঁচা দেওয়ার মতো জঘন্য কাজ করতেন, ঠিক তেমনই ছিলেন আমার শাশুড়ি আম্মাও। ওনার এই কাজটা আমারও খুব খারাপ লাগতো, কিন্তু কিছু করার ছিল না, কারণ তিনি বয়সে আমার চেয়ে বড় এবং মুরব্বী। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আমার কিছু বলার ছিল না। বিয়ের পরে আমি আল্লাহর রহমতে অন্তঃসত্ত্বা হয়ে গেলাম পরের বছরেই, এবং আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে মা হওয়ার নিয়ামত লাভ করলাম। আমার মা হওয়ার পরপরই যেন আমার জ্যাঠানির ওপর আমার শাশুড়ির দেয়া চাপ বাড়তে লাগলো। আমি মানছি যে আমার জ্যাঠানি মন্দ মহিলা ছিলেন না, কিন্তু ওনার শাশুড়ি রোজকার খোঁটা আর অত্যাচার ওনার ভেতরটাকে যেন কলুষিত করে তুলেছিল। আমি মা হওয়ার পর আমার এমন মনে হলো যেন আমার জ্যাঠানি আর আগের মতো নেই। ওনার ভেতর একটা মিষ্টি ভাব যেমন ছিল, আমি মা হওয়ার পর সেটা আর কোনো কিছুই অবশিষ্ট নেই। এগুলো আমি কেন বলছি জানেন? কারণ আমি মা হওয়ার আগে আমরা একসঙ্গে ঘুরতাম, শপিং করতাম, সবসময় বান্ধবীদের মতো কথা বলতাম, কিন্তু আমার মা হওয়ার পর উনি যেন নিজেকে ঘরবন্দি করে ফেললেন। আমার স্বামী ও জেঠো মাকে অনেকে বোঝানোর চেষ্টা করতেন যে মা, ভাবির সাথে এমন আচরণ করো না। অনেক অনুরোধ করার পরেও আমার শাশুড়ি ওনার ছেলেদের কথা একদমই মানতেন না, বরং পুরনো রেওয়াজের মতো আমার জ্যাঠানির ওপর অত্যাচার চলতেই থাকে। তারপর আমি লক্ষ্য করলাম যে আমার জ্যাঠানি হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে কোথায় যেন চলে যেতেন, এবং ফেরার সময় ওনার হাতে ব্যাগ ভর্তি অনেক কিছু থাকতো, কিন্তু সেগুলো উনি আগের মতো আমাকে দেখাতেন না, বরং চুপচাপ
নিজের ঘরে নিয়ে চলে যেতেন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমাদের আর্থিক অবস্থা যথেষ্ট পরিমাণে ভালোই ছিল। আমাদের বাড়িটা বেশ বড় ছিল, আর বাড়ির শেষ কোণে একটা ছোট কামরা বানানো ছিল। আমি তো কখনোই সেখানে যাইনি। আমি এটাই ভাবতাম যে সেই ছোট ঘরটি মনে হয় স্টোর রুম। আমি লক্ষ্য করতাম যে জ্যাঠানি যখনই আসতেন তখন উনি যে জিনিসগুলো ওনার সাথে করে নিয়ে আসতেন সেগুলো উনি শেষ কোণের ঘরে তালা দিয়ে রাখতেন। এক রাতে আমার বাচ্চার কান্নার কারণে আমার চোখ খুলে গেল। আমি ভেবেছিলাম বাচ্চার হয়তো ক্ষুধা লেগেছে, তাই আমি ফিডার বানাতে রান্নাঘরের দিকে চলে গেলাম। রান্নাঘরে ঢুকতেই আমার মনে হলো যে বাড়ির মধ্যে যেন হালকা হালকা ধোঁয়া ছড়িয়ে পড়েছে। প্রথমে তো আমি ভয় পেয়ে গেলাম যে আল্লাহ না করুক আগুন লেগে গেল না তো। আমি সারা ঘরে খুঁজতে লাগলাম আর বোঝার চেষ্টা করতে লাগলাম যে আসলে কোথা থেকে এই ধোঁয়া আসছে। এরপর আমার নজর সেই কোণার ছোট ঘরটার দিকে গেল। আমি দেখলাম সেই ঘরের ভেতর আলো জ্বলছে, আর সেই আলোর ওপর যে ধোঁয়া ছিল সেই ধোঁয়াটি আমার ঘর পর্যন্ত এসেছিল। আমি সেই ঘরের কাছে এগিয়ে গেলাম। যখন আমি ঘরের কাছে গিয়ে ঘরের ভেতরে উঁকি দিলাম তখন দেখতে পেলাম যে ঘরের ভেতর আমার জ্যাঠানি চক দিয়ে গোল বৃত্ত বানিয়ে সেই বৃত্তের ভেতরে বসে আছেন। ওনার চুলগুলো এলোমেলো ছিল, ওনার কপালের মাঝখানে তিলকের মতো কালো একটা দাগ কাটা ছিল। পাশাপাশি লাকড়ি জ্বলছিল, যার পাশে একটা মানুষের মাথার খুলি পড়েছিল। আমি এই দৃশ্য দেখে ভয়ে যেন জড়সড় হয়ে গেলাম। এরপর আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ভাবি, এসব কি করছেন আপনি? আমার কথা শুনে আমার ভাবি আমার দিকে রক্তাক্ত চোখে এমনভাবে তাকালেন যে ওনাকে দেখে মনে হচ্ছিল উনি যেন আর নিজের মধ্যে নেই। আমি ওনার এইরকম চাহনি দেখে ওনার নজরের উত্তাপ সহ্য করতে না পেরে পেছনে ফিরে গেলাম। আমি তাড়াতাড়ি দৌড়ে নিজের ঘরে এসে দরজা লক করে শুয়ে পড়লাম। আমি এতটাই ভীত ছিলাম যে বাচ্চার জন্য বানানো দুধও চুলায় ফেলে রেখে এসেছিলাম এবং ছোট বাচ্চাটিকে না খাইয়ে আমি সেইভাবেই ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে যখন ভাবির দিকে তাকালাম দেখলাম তিনি একেবারেই স্বাভাবিক ছিলেন, যেন কিছুই হয়নি। আমি ভেবেছিলাম যখন সবাই চলে যাবে তখন আমি ভাবির কাছে জানতে চাইব রাতে আসলে তিনি কি করছিলেন। এতটুকু তো আমি বুঝতে পেরেছিলাম যে উনি যা করছিলেন সেটা কোনোভাবেই ভালো কাজ হতে পারে না, কেননা আমি প্রায়ই সিনেমার নাটকে দেখেছি নারীরা আর পুরুষেরা এইভাবে গোল হয়ে ধ্যান করে আর এর মাধ্যমে কালো জাদু করা হয়। যখন আমার স্বামী এবং তার ভাই নিজেদের কাজে চলে গেলেন সকালবেলা, তখন আমি সুযোগ পেয়ে ভাবির কাছে জিজ্ঞাসা করলাম, ভাবি, রাতে আপনি কি করছিলেন? ভাবি তার শাশুড়ির ঘরের দিকে ইশারা করে বললেন, এই বুড়ি আমার জীবন নরক বানিয়ে দিয়েছে, আমি ওকে ছাড়ব না। আমি ভাবির কথা শুনে ওনাকে বললাম, ভাবি, এটা তো খুবই খারাপ কথা। উনি তো আমাদের মুরব্বী, আর বড়রা যদি আমাদের কিছু বলে থাকেন তবে আমাদের উচিত না ওনাদের কথার জের ধরে আমরা ওনাদের ক্ষতি করি। আমরা তো ছোট, আর ছোটদের কর্তব্য হলো বড়দের সম্মান করা। আমার ভাবির মুখে রাগের ছাপ। উনি আমাকে বললেন, মায়া, তুমি জানো না যে বাচ্চা না হওয়াটা আসলে কতটা কষ্টের। একে তো আমি নিজে এই কষ্টের মাঝে পড়ে আছি, তার উপর এই বুড়ি আমার এই জখমে নুন ছিটিয়ে আমাকে এই অবস্থায় এনে ফেলেছে যে আমি একে এখন আর ছাড়তে পারবো না। তারপর ভাবি বড় বড় চোখে রাগ নিয়ে আমাকে দেখে বললেন, মায়া, তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি এর মাঝে এসো না, আর কাউকে কিছু বলো না। আমি চুপ করে গেলাম, কারণ আমি সিনেমায় দেখেছি যে কালো জাদু আসলেই আছে, কিন্তু আমি এটা জানতাম না যে এর ফলাফল কতটা ভয়ানক হতে পারে। যাই হোক, কয়েকদিন পর আমার শাশুড়ি অভিযোগ করতে শুরু করলেন যে ওনাদের একা ঘরে ভয় লাগে এবং এমন মনে হয় যেন ওনার ঘরে উনি ছাড়া অন্য কেউ উপস্থিত আছে। আমার শাশুড়ির এই ভয় দিনের পর দিন বাড়তেই লাগলো। ওনার ভয়ের ব্যাপারটা এতদূর অবধি এলো যে আমার স্বামীর ভাইকে পালা করে প্রতিদিন ওনার মায়ের ঘরে ফ্লোরিং করে ঘুমাতে হতো। আমি বুঝতে পারছিলাম যে এটা আমার ভাবিরই কাজ এবং সে ভয় দেখিয়ে শাশুড়ির ওপরে বদলা নিচ্ছে। কিন্তু আমি জানতাম না যে আমার ভাবি প্রতিশোধের নেশাটায় এতটা উন্মত্ত হয়ে উঠবে। এরপর একদিন আমার শাশুড়িকে আমরা ওনার ঘরে মৃত অবস্থায় পাই। যদিও আমার শাশুড়ি যথেষ্ট বৃদ্ধা হয়ে গিয়েছিলেন এবং অনেকটা সময়েই অসুস্থ থাকতেন, সুতরাং ওনার মৃত্যুর খবরটা আসলে এতটা অস্বাভাবিকও ছিল না। কিন্তু অদ্ভুত ব্যাপার এই ছিল যে ওনার গলার হাড়টা ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছিল।
আমার স্বামী আর তার ভাই বুঝতে পেরেছিলেন, কিন্তু তারপরও তারা আমার শাশুড়িকে হাসপাতালে নিয়ে গেলেন, যেখানে ডাক্তার নিশ্চিত করলেন যে ওনার গলার হাড় ভেঙে গেছে, আর সেটাই আমার শাশুড়ির মৃত্যুর কারণ হয়েছিল। আমরা ওনাকে বাড়িতে এনে গোসল করালাম এবং পরিপূর্ণ ইসলামী রীতি অনুযায়ী ওনাকে দাফন করলাম। এর কিছুদিন পরের ঘটনা, ছুটির দিনে আমার স্বামী এবং তার ভাই ঘরে বসে টিভি দেখছে। আমার ভাবির কাছে আমার একটি দরকার ছিল বলে আমি ওনাকে সারা ঘর খুঁজতে শুরু করেছিলাম, কিন্তু যখন তিনি ঘরের কোথাও নজরে আসলেন না, তখন আমি ভাবলাম যে শেষ কোণার ঘরটা একবার দেখে আসি। যখন আমি শেষ কোণার ঘরে গেলাম, সেখানে কেউ ছিল না। আমার তখন মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। এমন সময় হঠাৎ আমার নজর একটা জিনিসের ওপরে আটকে গেল। আমি সেই জিনিসটা দেখার জন্য ঘরের ভেতরে চলে গেলাম। সেই জিনিসটা ছিল একেবারে কুৎসিত দেখতে একটা পুতুল, যার মুখের ওপর আমার শাশুড়ির নাম লেখা ছিল। এর মাঝে সবচেয়ে ভয়ানক ব্যাপার ছিল যে সেই পুতুলটার গলা এমনভাবে ভাঙা ছিল যেন ঠিক আমার শাশুড়ির গলাও এইভাবেই ভেঙেছিল। আমি আমার ভাবির পুরো কাহিনীটা বুঝে গিয়েছিলাম। আমি সেই পুতুলটাকে তুলে নিয়ে আমার স্বামী এবং তার ভাইয়ের কাছে গিয়ে ওনাদের সব কিছু খুলে বললাম, কিভাবে আমার ভাবির জাদুর কারণে শাশুড়ির এইভাবে মরতে হয়েছে ওনার নিজের ছেলের বউয়ের হাতে। আমি তখন নিজেও বেশ ক্রোধের বশবর্তী হয়ে গিয়েছিলাম। রাগের ফলে আমি না জানি কত কি বলেছিলাম আমার স্বামী এবং আমার জেঠোকে। একজন মানুষ মারা গেছেন, তাও আবার জাদুর ফলে। এটা কোনো ছোটখাটো বিষয় নয়। আমার স্বামীর ভাই রাগে পাগল হয়ে গেলেন। ঠিক তখনই আমার ভাবি বাজার থেকে ফিরে এসে আমাদের সামনে দাঁড়ালেন। আমার স্বামীর বড় ভাই ওনার কাছে গিয়ে চুল ধরে ফেললেন এবং ওনাকে এই জঘন্য কাজের জন্য বেধড়ক মারতে লাগলেন এবং আমার ভাবিকে এতই মারলেন, অবশেষে আমার ভাবি স্বীকার করে নিলেন যে আসলে জাদুর মাধ্যমে তার শাশুড়িকে সে মেরেছে। কিন্তু কুদরতের হয়তো মর্জিটাই ছিল আলাদা। রাগের বশে আমার স্বামীর বড় ভাই আমার ভাবিকে বললেন, যদি মায়া এই পুতুলটা নিয়ে আমাদের কাছে না আসতো, তাহলে আমি কখনো জানতে পারতাম না যে আমি আমার মায়ের খুনির সাথে সংসার করছি। ব্যাস, আমার ভাবি বুঝে গেলেন এই গোপন কথা আমি ফাঁস করেছি। এরপর আমার স্বামীর বড় ভাই আমার ভাবিকে জায়গায় দাঁড়িয়ে তালাক দিলেন। তিনি বাড়ি থেকে বেরিয়ে এসে আমার মাথায় হাত বুলিয়ে আমাকে বললেন, তুমি আমার সংসার নষ্ট করে দিয়েছ মায়া, এখন আমি তোমার সংসার বরবাদ করব। ভাবি চলে যাবার কিছুদিন পর থেকে আমার সাথে আজব আজব ঘটনা শুরু হলো। আমি কোনো কিছু মনে রাখতে পারতাম না। কখনো আমার স্বামী আমাকে বলতেন, তুমি আমার বড় ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছো, অথচ আমি বড় ভাইয়ের সাথে কি ব্যবহার করেছি সেটা আমার মনেই নেই। একদিন আমি ঘরের কাজ সেরে আমার শোবার ঘরে এসে দেখলাম আমার স্বামী মুখ ফুলিয়ে বসে আছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, সব ঠিক আছে তো? প্রথমে তো উনি আমাকে কোনো উত্তরই দিলেন না। এরপর যখন আমি খুব জোর খাটিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখন তিনি বললেন, তুমি আমার উপর হাত তুলেছ। আমি ওনাকে বললাম, আপনি কেমন কথা বলছেন, আমি আপনার উপরে হাত তুলব কেন? কিন্তু উনি আমার কোনো কথার উত্তর না দিয়ে রাগের মাথায় ঘর থেকে বের হয়ে গেলেন। আমি কাঁদতে কাঁদতে বাথরুমে চলে গেলাম। ভাবতে লাগলাম আসলে হচ্ছে কি আমার সাথে। আমি কাঁদছিলাম আর আয়নায় তাকাচ্ছিলাম। হঠাৎ মনে হলো আমার ভাবির মতো একজন মহিলা আমার পেছন থেকে হঠাৎ চলে যাচ্ছে, আর তার মুখে বিশাল এক শয়তানি হাসি। আমি ভাবলাম এটা আমার মনের ভুল হতেই পারে না, আমি আসলেও ওনাকে দেখেছিলাম। আমি ওনার কথা ভাবছিলাম না, তাহলে এইভাবে আমি হঠাৎ করে তাকে কেন দেখব? কিন্তু আমি বুঝতে পারছিলাম না উনি লকড ওয়াশরুমে কিভাবে প্রবেশ করলেন। তারপর থেকে আমি খুব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করলাম। মনে হতো অনেকগুলো কালো কুকুর যেন আমার উপরে ঝাঁপিয়ে পড়ছে আর আমার পুরো শরীর আঁচড়ে দিচ্ছে। এই ভয় এবং তার উপর স্বামীর এমন আচরণ, এই দুই ঘটনা আমাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমার স্বামী প্রায়ই আমাকে বলতেন যে আমি ওনার উপর হাত তুলেছি এবং ওনার সাথে খারাপ ব্যবহার করেছি, অথচ সেসব কিছু আমি মনে রাখতে পারতাম না। এরপর অবশেষে সেই কিয়ামতের দিন আমার ওপর এসে পড়ল। আমি ঘুম থেকে উঠে যখন আমার সামনে আমার 3 বছরের ছেলের লাশ দেখতে পেলাম, ওর গলা কাটা অবস্থায় ছিল, ছুরিটা আমার হাতেই ছিল। আমার স্বামী ও তার বড় ভাই বাইরে বসেছিলেন। তখন ছিল রাত 9টা। আমি এরকম দৃশ্য দেখে কষ্টে ভয়ে চিৎকার করে পাগল হয়ে গেলাম। আমার চিৎকার শুনে আমার স্বামী ঘরে এলেন। উনিও এই দৃশ্য দেখে একেবারে পাগল হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে বাইরে বেল বাজছিল আর ঘরের ভেতরে
পুলিশ এসে পড়েছিল। তারপর থেকে আমি এই জেলের মধ্যে আছি। মায়ের মুখে এই ভয়ানক ঘটনা শুনে আমি মায়ের কাছে জানতে চাইলাম পুলিশকে খবরটা কে দিয়েছে। উনি উত্তরে বললেন যে উনি এই বিষয়ে কিছু জানেন না যে কে পুলিশকে খবর দিয়েছে। আমি মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম ঘটনাগুলো বলার জন্য। আমি আর কিছু করতে পারি বা না পারি, তোমার কথাগুলো অবশ্যই মানুষের কাছে পৌঁছে দেব। এই কথা বলে আমি রুম থেকে বের হয়ে এলাম এবং থানার প্রধানের সাথে দেখা করলাম। আমি ওনার কাছে জানতে চাইলাম যে এই হত্যাকাণ্ডের খবর আপনাদেরকে কে দিয়েছে। আমার কথা শুনে ওনারা রেকর্ড চেক করে বললেন যে এই হত্যাকাণ্ডের খবর আমাদেরকে এই মেয়ের ভাবি দিয়েছেন। আমি পুলিশের কাছ থেকে মেয়ের ভাবির নাম্বার নিয়ে ওনাকে কল করলাম। যখন আমি তাকে জিজ্ঞেস করতে গেলাম আপনি এই হত্যাকাণ্ডের খবর কিভাবে পেলেন, আমার প্রশ্ন শুনে উনি খুবই অদ্ভুতভাবে বললেন, এসব কাজ তো এমনই হয়, তুই যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করিস তবে তোর অবস্থা এর থেকেও খারাপ করব, ওয়াদা করছি। ওনার গলার আওয়াজে এতটা অহংকার আর জৌলুস ছিল যে আমার শরীর যেন কাঁপতে শুরু করলো। উনি আমাকে হুমকি দিচ্ছিলেন যে এই ঘটনার বিষয়ে যেন আমি কাউকে কোনো কিছু শেয়ার না করি, নয়তো আমার সাথে উনি এর থেকেও খারাপ কিছু করবেন। আমি ওনাকে বললাম আমি হয়তো এই ঘটনা কাউকে বলবো না, কিন্তু একটা কথা সত্যি সত্যি বলেন আমাকে যে মায়া আমাকে যা কিছু বলেছে সেসব কি সত্যি? আমার কথা শুনে উনি খুবই মিষ্টি করে বললেন, মায়ার প্রতিটি কথাই সত্যি। ব্যাস, এরপর আমি আর সাহসী পেলাম না এই স্টোরিটা শেয়ার করার, কারণ মায়ের কাছ থেকে এসব ঘটনা শুনে আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি আমার আর বাচ্চাদের জীবনের ঝুঁকি নিতে একটুও রাজি ছিলাম না। মায়ের তো কয়েক মাস পরেই ফাঁসি হয়ে গিয়েছিল, আর আমি আমার সোর্সের কাছে শুনেছি যে মায়ের ভাবিও কয়েক বছর আগে মারা গেছেন। এই জন্যই আমি এই ঘটনাটি এখন শেয়ার করছি, কারণ যে ওয়াদা আমি মায়াকে করেছিলাম যে ওর জীবনের এই ঘটনা আমি দুনিয়ার কাছে তুলে ধরব, হয়তো তোমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি এই ওয়াদা পূরণ করতে পারবো, যেন কিয়ামতের দিন আমি মায়ের সামনে গিয়ে দাঁড়াতে পারি। আল্লাহ হাফেজ। এই বলে আরবি আন্টি ওনার ঘটনাটি শেষ করলেন। প্রিয় লিসেনার, আজকের ঘটনা আপনাদের কেমন মনে হয়েছে? আজ হয়তো কালো জাদু জয়ী হয়েছে, কিন্তু আমি হলফ করে বলতে পারি আল্লাহর বিচার অনিবার্য। আজকের ঘটনার পর হয়তো মনে হতে পারে অশুভ শক্তি জিতেছে, মনে হতে পারে যে অন্যায় শক্তিশালী আর সত্য সবসময় পরাজিত হয়, কিন্তু মনে রাখবেন এই দুনিয়া হলো একটি পরীক্ষা ক্ষেত্র, আর এই পরীক্ষার বিচারক একমাত্র আল্লাহ। আমরা যা দেখছি তা শুধু সাময়িক, কিন্তু আল্লাহর বিচার চিরন্তন, ন্যায়সঙ্গত, নির্ভুল। কালো জাদুর শয়তানি শক্তি আর অশুভ কার্যকলাপ দুনিয়াতে কিছু সময়ের জন্য মানুষকে বিজয়ী করে, কিন্তু চিরকালের জন্য নয়। এই পৃথিবীতে অনেক অপরাধী, অন্যায়কারী আর শয়তানের অনুসারী সাময়িকভাবে সফল হয়, কিন্তু তাদের শেষ পরিণতি নির্ধারণ করেন আল্লাহ নিজে। তিনি সময় দেন, সুযোগ দেন, কিন্তু অবিচার করেন না। যে কুফরি শক্তির ওপর ভরসা রাখে তার পরিণতি ভয়াবহ। হয়তো দুনিয়াতে সে পার পেয়ে যায়, কিন্তু আখিরাতে তার পার পাওয়ার কোনো উপায় নেই। সুতরাং যারা সত্যের অনুসারী তারা যেন হতাশ না হন, আল্লাহর উপরে ভরসা রাখুন, দোয়া ও ইবাদতে অটল থাকুন। কোনো অশুভ শক্তি আল্লাহর অনুমতি ছাড়া কাউকে ক্ষতি করতে পারে না। আর যদি দুনিয়াতে অন্যায় দেখে মনে হয় সত্য পরাজিত, তাহলে মনে রাখবেন এটা চূড়ান্ত পরাজয় নয়, বরং এটি একটি পরীক্ষা। চূড়ান্ত বিচার একমাত্র আল্লাহর হাতে, আর তিনি ন্যায়ের চেয়ে কিছুই ভালোবাসেন না। আল্লাহ আমাদের সবাইকে শয়তানি শক্তির প্রভাব থেকে রক্ষা করুন, সত্যের পথে পরিচালিত হন। এই বলে সাবিত তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ সাবিত আলম আপনাকেও, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার কাছেও খুব ভালো লাগবে, এবং আমি আশা করব যে আপনাদের ভালো লেগেছে আসলে। যাই হোক, আজকে আরও একবার অনুরোধ করি, সেই অনুরোধটাই যে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলুন, যারা এখনও বেল আইকনটিতে ক্লিক করেনি তারা বেল আইকনে ক্লিক করুন, এবং যারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে আছেন এবং ঈদের একটা চমৎকার এপিসোড এক্সপেক্ট করছেন তাদেরকে বলবো ঘটনা পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। এই অ্যাড্রেস। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। এবং একটা লম্বা ঘটনার পরে এবার যাব অডিও ক্লিপে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে আছেন শেষ পর্যন্ত থাকবেন, কারণ এই সময়টা মানে যত বেশি রাত হয় তত বেশি আসলে আমাদেরও ইচ্ছা করে যে সবাইকে নিয়ে একসাথে শো করি। ভালো লাগে না একা করতে। সো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা থাকেন তাদেরকে ধন্যবাদ জানাই। যারা চলে যাওয়ার প্ল্যান করছেন তাদেরকে বলবো আরেকটু যদি সম্ভব হয় তারা থাকুন। আশা করছি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আর আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন, তাই আর জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। তো আমি মোহাম্মদ লোকমান হোসাইন বলছি, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা দামতুলিয়া নামক একটি গ্রাম থেকে। তো Voot.com আমি অনেকদিন ধরেই শুনছি, এখনো শুনি। রাতে ঘুমানোর আগে আমি Voot.com শুনি। আমার কাছে অনেক ভালো লাগে যখন রাসেল ভাই পড়ে শোনান অন্যদের কাহিনী। তো আমার কাছে একটা ঘটনা আছে যেটা কিছুদিন আগে ঘটেছে আমার এক দুলাভাইয়ের সাথে, যেখানে আমি উপস্থিত ছিলাম। তো ভাবছি সেই ঘটনা আপনার কাছে পাঠাই। তো রাসেল ভাই যদি ঘটনাটা ভালো লাগে, তা যদি সিলেক্ট হয় তাহলে লিসেনারতে পরে শোনাবেন, অনেক খুশি হব। তো আর কিছু কথা না বলে চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে 2024 সালের ডিসেম্বর মাসে। আমার বড় ভাইয়ের যখন বিয়ে হয় তখন ওনার শ্বশুর বাড়িতে আর কি ঘটনাটি ঘটে। তো ঘটনা ঘটার সময় আমি সেখানে ছিলাম। তো বিয়ের পর যখন বউর বাড়ি থেকে বউকে নিয়ে যেতে আসে, তখন জামাইয়ের সাথে যখন কিছু লোক যায় কিংবা বন্ধু বান্ধব যায়, সেটাকে বলে ফিরে যাত্রা। তো আমরা সেই ফিরে যাত্রায় গেছিলাম 4 জন, মানে আমার বড় ভাইয়ের সাথে আমি, আমার বন্ধু, আমার দোলা ভাই এবং বড় ভাইয়ের একজন বন্ধু, আমরা 4 জন। তো সেখানে গিয়ে ঘটনাটি ঘটে প্রথম রাতে। সেদিন আমরা যখন গেলাম যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার আগ পর্যন্ত আর কি। ওইখানে গিয়ে মাগরিবের আজান দেয়। তো এরকম একটা সময়ে তো আমরা সেখানে প্রথম গিয়েছিলাম, যেহেতু বিয়ের সময় তো নতুন জায়গায় সবাই প্রথমে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পর রাতে খাবার দাবার খেয়ে আড্ডা দিয়ে সবাই যখন ঘুমিয়ে পড়ি, বিয়ের বাড়িতে মানে তখন সবাই সারাদিন পরিশ্রম করছে, অনেক সবাই ক্লান্ত হয়ে ঘুমায় পড়ছে। তখন রাত 12টা বাজে, সবাই ঘুমায় পড়ছে। পরিবেশটা একদম নিস্তব্ধ, গা চমচম একটা পরিবেশ। তো সেদিন পরিবেশটা একবার ঠান্ডা ছিল। তো ঘটনাটি ঘটে আমার দোলাভাইয়ের সাথে। তো তখন অনুমানে রাত 2টা বাজে। হ্যাঁ, ওইরকম সময়। রাসেল ভাই আগেই বলে রাখা ভালো যে মানে দোলাভাই যখন আমাদেরকে বলছিল, পরবর্তী সময় যখন ঘটনাটা বলছিল তখন আমরা শুনছিলাম আর কি। তো আমি এখন ঘটনার ধারাবাহিকতা বজায় রাখার জন্য মানে এখন বইলে যেতেছি। তো দোলাভাই ঘুম থেকে উঠে করে মানে কিছু একটা শব্দ শুনে। শব্দটা এমন ছিল যে অনেকগুলা লোক একসাথে মানে হাঙ্গামা করতেছে, যেমন যেরকম যে ঝগড়াঘাটি হয় না, অনেকজন লোক একসাথে মিলে এরকম একটা হাঙ্গামা আর কি শব্দ শোনা যেতেছে। উনি সেই শব্দটা শুনে না ঘুম থেকে উঠা মানে বাইরে চলে যায়। তখন তিনি ভাবেন নাই, মানে বুঝতে পারেন নাই যে ওনার সাথে আর কেউ আসে নাই, ওনার সাথে কেউ আর শব্দটা শুনে নাই। তখন ওনার সেই হুঁশটা ছিল না। তখন তিনি বের হন,
তো বের হয়ে দেখেন শব্দটা আসতেছে আমাদের তালুই বাড়ির পশ্চিম দিক থেকে। পশ্চিম দিক থেকে আমাদের তালুই বাড়ির মানে জায়গাটা একটু ঢালু প্রকৃতির আর কি, নিচের দিকে গিয়ে মানে এখানে ফসলের জমি আছে, ওখানে ধান চাষ করা হয়, বিভিন্ন সবজি চাষ করা হয় এরকম একটা। আর পাশে জানগের পাশে একটা ঝোপঝাড় আছে আর কি, জঙ্গলের মতো, সেই দিক থেকে শব্দটা আসতেছে। তো দুলাভাই চিন্তা করলো এত এত রাতে এত হাঙ্গামা কিসের, হয়তো কোনো বিপদ হয়েছে, কেউ দেখিত। তো উনি সেই চিন্তা ভাবনা নিয়ে আগাইতেছেন সেই ডালু দিয়া নামতেছেন, যে জমির তালুই বাড়ির পশ্চিম দিকে যে ডালু দেখা না সেদিকে নামতেছে। নাইমাই মানে একটু ঝোপঝাড় পরে চিকন একটা রাস্তা ঝোপঝাড়ের মধ্যে দিয়ে চলে গেছে। তো ওই রাস্তাটা গিয়েই জমির ধান ক্ষেতের জমির মধ্যে বসছে। এই দিক দিয়ে একটু জঙ্গল টাইপের, গাছ গাছালি বেশি। তো শব্দটা এই দিক থেকে আসতেছে, উনিও আগাইতেছে। তবে আশ্চর্যের বিষয় হইলে রাসেল ভাই, মানে উনি যত আগাইতেছিলেন ততই নাকি শব্দটা কমে যেতেছিল। মানে এটা যতটুকু ছিল প্রথম যতটুকু শুনছিল তার থেকে শব্দটা একবার কমে যেতেছিল, আওয়াজটা কমে যেতেছিল। তো আস্তে আস্তে শব্দটা মিলে যায়। যখন তিনি ঝোপঝাড়ের কাছে গেলেন, ঝোপঝাড়ের কাছাকাছি রাস্তায় যখন উঠলেন, তো তখন তিনি একটু ভয় পেয়ে যান, কি ব্যাপার এত লোক হাঙ্গামা করতেছে। আর আশ্চর্য বিষয় হলো গিয়ে মনে উনি কোনো লোকেরই দেখেন নাই, কোনো একটা মানুষকে দেখা যায় না, চিহ্ন পর্যন্ত দেখা যায়। মানে এত হাঙ্গামা, একটা লোক তো দেখা যেত, কিন্তু কিছুই দেখেন নাই। ওইটাও তিনি অনেক ভয় পাওয়া যায়। আর হঠাৎ করে ওনার হুশ ফিরে আসে যে আমি তো একা আইসা বসে আনি, এই জায়গাটা আমার নতুন জায়গা, এটা আমার চেনা পরিচিত না। তো উনি সেই জঙ্গলের মধ্যে মানে এরকম অন্ধকার, কিছুই দেখা যেতেছে না। তো অন্ধকারটা দেখে উনি ভয় পেয়ে যান, কি ব্যাপার আমি এখানে একলা চলে আসলাম, আমার সাথে কেউ আসলো না। তারপর উনি ভয় পেয়ে যান, এক দৌড় মাইরা মানে ঘরে চলে আসেন। আবার ঘরে চলে আসে ঘুমিয়ে যান। ওই দিন আর কিছু ঘটে নাই, ঘটনা এই পর্যন্ত ছিল। তো ঘটনা উনি যখন সকালে ঘুম থেকে ওইটা আমাদেরকে সেটা বলে, এবং আমরাও সেটা তালুই বেআইনে মা ওদেরকে সাথে শেয়ার করি। তো না বলতে না বাজান, ওইরকম তো আমাদের বাড়িতে কোনো কিছু নাই যে তুমি শুনবা ভয় পাইবা, এরকম নাই আমাদের আশেপাশে। তো ওনারা এসব বলতে হয়। পরে আমরা ভাবছি না থাক, দুলাভাই তো এমনি ভয় পাইছে, তো আমরা সেটা বাদ দিয়ে দিই, ওইরকম ভাবে মাথায় নেই নাই। ঘটনাটি ঘটে পরের দিন রাতে, দ্বিতীয় রাতে, মানে ওইখানে যাওয়ার পর দ্বিতীয় রাতে যখন আমরা গেলাম, মানে রাতে খাওয়া দাওয়া করে খায়া ঘুমাইলাম। সারাদিন আড্ডা দেওয়ার পর ঘোরাঘুরি করার পর রাতে খাবার দাবার খায়া ঘুমাইলাম। তো পরের দিন আবার সেম একই টাইমে, মানে রাত 2টা বাজে, 2:30 থেকে মতো হবে আর কি, এরকম একটা সময়ে দোলাভাইয়ের ঘুম ভেঙে যায়। ওনার নাকি প্রস্রাব পাইছিল, মানে পরে যখন উনি বলছিল আমাদেরকে, তো ওনার নাকি প্রস্রাব পাইছিল, ওঠেন প্রস্তাব করে দেন, এরকম চাপ দিছিল না ওনার যাওয়া লাগবে না, আগে উপায় নাই। তো উনি বের হলেন, বের হয়ে দেখলেন পশ্চিম দিকে যখন তাকাইলেন, মানে তালুই বাড়ির পশ্চিম দিকে কাল রাতে যেদিকে গেছিলেন উনি, ওইদিকে দেখেন একবারে অন্ধকার জায়গাটা। অথচ সেই দিন ছিল পূর্ণিমার রাত। তো চাঁদের আলো বাম দিকে মানে পূর্ব দিকে উনি যখন তাকালেন দেখলেন চাঁদের আলো সবকিছু দেখা যাচ্ছে একবার স্পষ্ট, কিন্তু পশ্চিম দিকে একবার অন্ধকার। তো উনি যখন গতকালকে সেই ঘটনাটা ঘটে, তো উনি কিছুটা ভয় পান। তো উনি আর দিকে যান না, তো উনি আবার পূর্ব দিকে যান, আমাদের বাড়ির তালুই বাড়ি বা দিকে পূর্ব দিকে যান। পূর্ব দিকে গিয়ে মানে যান প্রস্তাব করে, ওইখানে একটা ঝোপঝাড় আছে, ঝোপঝাড়ের পাশে একটা রাস্তা আছে আর কি। এই রাস্তাটা মনে করুন কি আমাদের তালুই বাড়ির যে এলাকাটা, এই এলাকাটা মানে একটা মেন রোড বলা চলে। এই রোডটা নদীর পাড়ে চলে গেছে, তালুই বাড়ির থেকে নদীর পাড়ে চলে গেছে, মানে আড়াআড়ি ভাবে ক্রস করে নদীর পাড়ে চলে গেছে। অনেক লম্বা চোর একটা রাস্তা। তো তিনি যখন সেই ঝোপঝাড়ের কাছে গেলেন প্রস্রাব করতে, তখন তিনি একটা আওয়াজ শুনলেন। আওয়াজটা এমন ছিল যে অনেকগুলা লোক একসাথে মানে জিকির করতেছিল, ইসলামের কোন একটা বিষয়ে জিকির করতেছে। তো উনি তো আগে জিকিরের সঙ্গে পরিচিত, যেহেতু মুসলমান উনি, তো জিকির করতেছে এত রাতে, এতগুলা মানুষ করতে গাইলো, আর এদের মধ্যে কেনই বা জিকির করবে দেখি তো। তো উনি ভাবছে কোন আল্লাহ লোক গভীর রাতে ইবাদত করতেও হতে পারে, কিন্তু রাস্তায় কেন? উনি বিষয়টা দেখার জন্য, ভালো পরিষ্কার দেখার জন্য ঝোপঝাড় থেকে একটু
কয়েক মিনিট 1 মিনিটের মতো না, 1 মিনিটের চেয়ে কম, মানে 10-12টা কাইক মানে পায়ে হাইটা একটু সামনে গেলেন। সামনে গিয়ে দেখলেন সেই রাস্তার মধ্যে সাদা পাঞ্জাবি পরা অনেক লোক, মানে অনেকজন লোক লম্বা, সেই রাস্তাটা পুরাটা ভর্তি, সারিবদ্ধ ভাবে যাইতেছে, হাঁটতেছে আর মিছিল করতেছে, মানে জিকির করতেছে। তো এটা দেখে তিনি হঠাৎ ভয় পেয়ে যান, কি ব্যাপার, এত সাদা পাঞ্জাবি পরা, সাদা টুপি পরা, এরা কারা এতগুলা মানুষ? তো উনি কিছুটা ভয় পান, আর মানে ওদের চেহারা দেখা যেতেছিল না, এত চাঁদের আলো, আর ওদের মানে এরকম সাদা উজ্জ্বল ধবধবে করতেছিল এরকম আলো। তো ওনার চোখে পাওয়ার মানতেছে না, মানে ভালোভাবে দেখতে পাইতেছে না, এরকম আলো ওদের গায়ের দিকে বাইরেতেছে। আর মনে করেন কি ওই যে চাঁদের আলো, মানে দেখার কথা চেহারাগুলা, কিন্তু চেহারা দেখা যেতেছে না, একবার উজ্জ্বল করতো রাতের মতো উজ্জ্বল বাতির মতো দেখা যাচ্ছে। তো উনি এটা থেকে আরো বেশি ভয় পেয়ে যান, কি ব্যাপার? উনি ভয় পেয়ে দ্রুত দৌড় মারা আবার চলে আসেন, ভাবছে অন্য কোনো খারাপ কোনো কিছু হবে। তো যখন রাতে বেলা ঘুমায়, উনি নাকি ভয়ানক স্বপ্ন দেখলো, সেই স্বপ্নটা আর আমাদেরকে বলে নাই। স্বপ্ন দেখে উনি লাফায় উঠে। তো পাশেই আমার বড় ভাইয়ের বন্ধু ঘুমাইছিল, তো ওরা দুজন একসাথে ঘুমাইছিল আর কি, ওরা বড় মানুষ তো ওই জন্য। আর আমি আর আমার বন্ধু আলাদা রকম শুয়েছিলাম। তো যখন উনি লাফ মারে উঠেন স্বপ্ন দেখা, মানে উঠেন, তো আমার বড় ভাইয়ের বন্ধু আমার ভাই লাগে, উনি বলতে কি ব্যাপার আপনি হঠাৎ উড়ে উঠলেন, কিছু হয়েছে নাকি? তো উনি বলতে না কিছু না। পরে উনি দেখলেন ওনার শরীর ঘাইমা একাকার হয়ে গেছে, মানে একদম উনি হাঁপাইতেছে বসে বসে। বিষয়টা উনিও ঘুমাইছিলেন, আমার বড় ভাইয়ের বন্ধু যিনি, উনি ঘুম চুকে উনি বলতেছিলেন কি ব্যাপার আপনি উঠে গেছেন, কোথাও যাবেন নাকি এরকম। উনি আর ভালো দেন না, উনি তখন ঘুমাই যায়। আর তোলা ভাই তখন কিছু বলে নাই, আমার এরকম খারাপ স্বপ্ন দেখছি, ভয় লাগতেছে। তো উনি কিছুই বলে নাই। যখন ফজরের আজান দিই তখন উনি নাকি সারা রাত ঘুমাতে পারে নাই। ফজরের আজান দিচ্ছে এই মাত্র দেখলো তালু সাহেব ওইটা ফজরের নামাজের জন্য উজু করতে যাইতেছে টিউবওয়েলের মধ্যে, মানে কলের দ্বার যাইতেছে উজু করতে। তো তখন তিনি উঠলেন, ওইটা তালুকে ডাক দিলেন, তালু আমি চলে যাই। তালু বলতে কি বলো পুত্রা বাজান, আপনার জোর চলে যাবেন মানে এটা হয় কি করে, আপনি সকাল চলে যাবেন কেন, আর এত সকালে ঘুমতে উঠলেন কেন? পরে উনি বলতে আমি দুলাভাই বলতে আমি তো ভয় পাইছি, আমার মনে দেখে থাকার আমার ঠিক না, আমি চলে যাই। পরে উনি এই কথাটা বইলাই এক দৌড় দিয়ে চলে গেছে। তখন ছিল ভোর সকাল, তো ভয়ের কোনো কারণ ছিল না, আর উনি ওইখান থেকে চলে যায়, নিজের বাড়িতে চলে যায়। তো বিষয়টা তালুর কাছে অবাক লাগলো কিনা এটা আমি জানি না, তবে আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন তালু সাহেব বলতেছে উনি তো চলে গেছেন। আমরা যখন জিজ্ঞাসা করি যে উনি কোথায় সবাই খুঁজতেছে, তো তালু সাহেব বলতেছে উনি তো চলে গেছেন, মনে নাকি বই পাইছেন রাতের বেলা, বই পাই চলে গেছে। তো আমরা ভাবলাম বই পাইছে নাকি অন্য কোনো কারণে, আমরা সেটি বুঝতে পারতেছি না। পরে সবাই যার যার মতো মানে বসে থাকে, ওনার কল দিছে, উনি কল রিসিভ করে না। আমরা কল দিছিলাম, তো কল রিসিভ করে না। তো ভাবলাম থাক, এটা পরে মিটমাট হইব না, কি যেন গেল, এখন আর এটা চিন্তা করে লাভ নাই। তারপর আমরা সকালে নাস্তা করলাম, নাস্তা করে আমি একটু বাইরে হাঁটতে বেরোলাম। আমাদের তালুর বাড়ির পাশেই একটা দোকান আছে আর কি, সেই দোকানের মধ্যে দেখলাম তালুই বসা চা খাইতেছে। তো আমি জিজ্ঞাসা করলাম তালুই মানে এটা কি করলাম, বুঝলাম না কিছু, মানে আমি তো মনে করি রাসেল ভাই মানে ভূত.com শুনি, এগুলা কাহিনী অনেক বাড়িতে হয়, অনেক কিছু থাকে কিংবা অনেক কিছু ঘটে যায়, এগুলো আমি একটু আন্দাজ পাইতেছি, মানে কোনো কিছু একটা হয়েছে, নাইলে উনি তো এত বড় মানুষ বই পাবেন কেন? তালুকে যখন এই কথাটা আমি বললাম যে উনি তো বড় মানুষ বই পাইলো, আমার কাছে অবাক লাগতেছে, আপনি আমার মনে থেকে আপনি কিছু লুকাইতেছেন। পরে তালে বলতেছে আরে ওইটা কোনো খারাপ ছিল না, তো খারাপ ছিল না, ওইটা আমার আব্বা আসিল। আব্বা আসিল মানে কি বলতেছেন আপনি? পরে তালে বলতে শুরু করলেন আরে আমার আব্বা তো অনেকদিন আগে মারা গেছে, তো আমার আব্বা মাঝে মধ্যে আমার দেখা দেয় আমি কি করি, আমার সংসার কিরকম চলতেছে, আমার কি মানে চলা উচিত, মানে এগুলা জ্ঞান টেন দেওয়া যায়। আর আমার দেখা যায়, আমার ছেলে মেয়েদের দেখা যায়। তো আমার যেহেতু নাতনির বিয়ে হয়েছে, আমার সে মেয়ের যেহেতু বিয়ে হয়েছে, সেহেতু
দাদা হিসাবে মানে নাতনির দেখতে আইছিল, আর নাতনির জামাইরে দেখতে আইছিল, বুঝছো, কালকে। তো আমি আমার বাবারা বলছিলাম যে আপনি আবার ওদেরকে দেখা দেন না, ওরা ভয় পাইতে পারে, ওদেরকে আপনি লাঠি দিয়ে বাড়ি দেন না, কারণ আপনার তো ক্ষমতা অনেক বেশি। আপনি লাঠি দিয়ে যদি বাড়ি দেন ওরা ব্যথা পাইবো, ভয় পাইবো, আমি চাই না এরকম হোক। তো এরকম ভাবে নিষেধ করছিলেন ওনার বাবারে। আর ওনার বাবা বলছেন না, আমি শুধু দূর থেকে দেখে চলে যাবো, বেশি কিছু করবো না। পরে উনি বলতেছে, তাহলে আমি বললাম গতকালকে যে জিকির করলো এতগুলা মানুষ এদিক দিয়ে রাধাবান জিকির, এগুলা কি ছিল? পরে বলতে না, এগুলা মনে করেন কি এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, তো অনেক আগের মানুষরা একসাথে বসে রাতের বেলা এরকম জিকির করতো। ওনারা যখন মারা যায় ওনাদের কারেন্ট জিন, অর্থাৎ ওনারা আত্মা আবার এইদিকে, আত্মা বলতে উনি এরকম বোঝায় নাই যে ওনারা আবার ফিরে আসেন, এরকম ভাবে বলছে। তাই আমি তো বুঝলাম যে না, হয়তো ওনাদের কারেন্ট জিন, কারণ মানুষের কারেন্ট জিন তাকে আমি জানি, কারেন্ট জিন। তো ওনারা এক রাতের বেলা প্রতি রাতে এরকম জিকির করে, প্রতি রাতে না, নির্দিষ্ট কোন একটা দিনে এরকম জিকির করে। কালকে মনে হয় এরকম একটা রাত ছিল, ওই জন্য ওনারা জিকির করতেছিল। তো দোলাভাইয়ের উনি তালু সাহেব বলতেছে দোলাভাইয়ের নাকি একটা ভুল হয়েছে। দোলাভাই যদি তখন যে ওনাদের পা ধরে লেতো, মাফ চাইতো যে আপনাদের জিকির আমি ডিস্টার্ব করছি, আমার মাফ করে দেন, তখন মানে অনেক বড় একটা উপকার হয়ে যেত দোলাভাইয়ের। তো দোলাভাই সেই ভুলটা করে, তাহলে এরকমটা আমার বলতেছিল আর কি, যে দোলাভাই যদি মাফ চাইতো তাহলে অনেক উপকার করে দিত, উপকার ওনারা করে দিত দোলাভাইয়ের। তো দোলাভাই সেটা করে নাই, বরং ভয় পায় আর বাসায় চলে গেছে। হাওয়াস টাওয়াস কইরা মানে ওদেরকে বিরক্ত করছিল, হয়তো ওরা একটু ভয় দেখাইছে। তো তাহলে বলতে এতটুকুই, উনি ভয় পায় চলে গেছেন, ওনার মানে বোকামের ফলে উনি এরকমটা হয়েছে। পরে আমি বললাম তাহলে এটা তো আপনি আমাকে আগে বলতে পারতেন আমাদেরকে। পরে বলতে না, তোমাদেরকে যদি বলি তোমরা আবার রাতের বেলা বাইরে বানা, ভয় পাইবা, এরকম, এই জন্য বলি নাই। তো এইভাবেই উনি কথাটা শেষ করে। তো আমি বুঝলাম ও ঠিক আছে, পরে এইভাবেই ঘটনাটা শেষ হয়ে যায়। তো আসল ভাই এই ছিল আমার ঘটনা। তো ঘটনাটা কতটুকু ভৌতিক আমি জানি না, লিসেনার দেখে কতটুকু আনন্দ দিতে পারবে আমি জানি না, তবে আমার কাছে বিষয়টা খুবই অদ্ভুত মনে হইলো, এই জন্য আমি পাঠাইলাম। তো আমার মনে হইলো বুদ্ধক্রমে এটা শেয়ার করি, দেখি। তো রাসেল ভাই যদি ঘটনাটা ভালো মনে হয় তাহলে শেয়ার করবেন, লিসেনারদের শোনাবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য দোয়া রইল, বুদ্ধক্রম দীর্ঘজীবী হোক। আর এই ঘটনাটি যদি সিলেক্ট হই তাহলে আমার আরো অনেক ঘটনা আছে, এগুলো আমি আপনার কাছে পাঠাবো। আর আমার অনেক দিনের ইচ্ছা রাসেল ভাই বুদ্ধক্রমে আমার একটা ঘটনা শেয়ার হোক, আমিও আমার নিজের ঘটনা শুনি। তো এটা শেয়ার করলে অনেক খুশি হব। ধন্যবাদ রাসেল ভাই, আসসালামু আলাইকুম। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। নাম ফারহান, তারপরে মোবাইল নাম্বার এবং ঠিকানা, তারপরে তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি ভালোর দলে আছেন। আমিও ভালো আছি। আমার নাম ফারহান, আমি এবছর অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হব। আমি ছোটবেলা থেকেই আপনার শোয়ের একজন নিয়মিত শ্রোতা। আমি অনেক দিন ধরেই ভাবছি যে আমি আমার মামা বাড়ির একটি ঘটনা আপনাদের কাছে শেয়ার করব। ঘটনাটি আমার মামার বাড়ির বিল্ডিংয়ে 2007 সালে ঘটা। এই কাহিনী বা ঘটনাটা আমার নানু এবং আমার মামার কাছ থেকে শোনা। এই কাহিনী যার সাথে ঘটেছে তারা এখন আর সেখানে থাকেন না, কিন্তু এই ঘটনাটি সেই অঞ্চলের একটি অত্যন্ত আলোচিত ঘটনা। অনুরোধ রইল যে আপনি এই ঘটনাটি ভূত.com-এর সকল শ্রোতাদের সাথে শেয়ার করবেন। বেশি কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি।
আমার মামাবাড়ি বরিশাল জেলার কোনো একটি উপজেলার একটি মফস্বলে অবস্থিত। অঞ্চলটির নাম, যার সাথে ঘটেছে তার আসল নাম কিছুই আমি বলতে পারবো না, কিন্তু ঘটনার সাবলীলতার খাতিরে ঘটনাটি যার সাথে ঘটেছে তাকে আমরা মোশাররফ নামে ডাকবো। আমার মামারা যে বাড়িতে থাকেন তা অনেক আগের একটি বিল্ডিং, তারা এই বাসা ভাড়া নেন। বিল্ডিংটি এখনকার একজন বেশ ধনী লোকের। এখানে আশেপাশে ওরকম দালান কোঠা নেই। আমার মামারা এই বিল্ডিংয়ের 3 তলায় 10-12 বছর ধরে থাকেন। মোশাররফ সাহেব এখানে তার স্ত্রী এবং 2 সন্তানের সাথে থাকেন। তারা দোতলায় ভাড়া থাকতেন। এই ঘটনাটি ঘটার 1.5-2 বছর আগে তারা এই বাসাটি ভাড়া নেন। তিনি এই মফস্বল থেকে বেশ দূরে একটি প্রত্যন্ত গ্রামের প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। সেই গ্রাম থেকে সবচেয়ে নিকটবর্তী শহরের এলাকায় এই মফস্বলটি ছিল, তাই বউ বাচ্চা নিয়ে তিনি এখানেই থাকতেন। প্রতিদিন ভোরে ফজরের নামাজ পড়েই স্কুলের জন্য রওনা হতেন। বাসা থেকে হেঁটে ঘাট পর্যন্ত গিয়ে পরে ট্রলারে উঠে যেতেন। তারপর বাকি পথ ভ্যানে চড়ে এবং পায়ে হেঁটে যেতেন। মোট তার 1.5 ঘন্টা সময় লাগত বাসা থেকে স্কুলে পৌঁছাতে। আশেপাশের মানুষ বলে সে খুবই জ্ঞানী এবং ধার্মিক মানুষ ছিলেন। জোহর ও আসর বাদে সব ওয়াক্তেই তিনি মসজিদে এসে নামাজ পড়তেন। জোহর ও আসর পড়তেন না, কারণ তখন তিনি স্কুলে থাকতেন। সবার সাথে ভালো সম্পর্ক রাখতেন, কিন্তু বেশি কথা বলতেন না। তার জন্ম এই উপজেলাতেই, কিন্তু এই মফস্বলে না। এখানে চাকরি নেয়ার পরেই তিনি বউ বাচ্চা নিয়ে এসেছেন। 2007 সালের শীতকালে কোনো একদিন এই ঘটনাটি ঘটে। সেদিন তার স্কুলের একজন স্যার বেশ অসুস্থ ছিলেন। সেই স্যারটি সেই গ্রামেই থাকতেন। 3টা-4টার দিকে স্কুলের সব কাজ শেষ করে সেই স্যারটি বাসায় যান তাকে দেখতে। স্কুলের হেডমাস্টার হয়ে এই স্যারের বাসায় তিনি প্রথম আসেন, তাই স্যার এবং স্যারের ওয়াইফ তার যথেষ্ট আপ্যায়ন করেন। যদিও স্যার অসুস্থ, তার স্ত্রী মোশাররফ সাহেবের আপ্যায়নের কোনো কমতি রাখেননি। তার স্ত্রী অনেক কিছু রান্না করেন। বলে রাখা ভালো, মোশাররফ সাহেব তাকে একা দেখতে যাননি, সঙ্গে স্কুলের আরও কিছু স্যারদেরও নিয়ে গিয়েছিলেন। তাই সেই সন্ধ্যা 7টা থেকে সেখানে রওনা হতে পারলেন না। মোশাররফ সাহেবের কাছে একটা ছোট ফোন ছিল। তার বিল্ডিংয়ের নিচতলায় যে প্রতিবেশী থাকতেন সেই লোকটিরও ফোন ছিল। কখনো কোনো প্রয়োজন হলে, স্ত্রীকে কিছু জানাতে হলে মোশাররফ সাহেব প্রতিবেশীকে ফোন দিতেন। প্রতিবেশীর বাসার কাছে একটা দোকান ছিল। সেদিন দুপুরে সহকর্মীকে দেখতে যাবার আগেই মোশাররফ সাহেব সেই প্রতিবেশীকে ফোন করে তার স্ত্রীকে বলে দিতে বলেছিলেন যে আসতে একটু দেরি হবে, হয়তো সন্ধ্যা হবে। পরে সন্ধ্যা 7টার সময় মোশাররফ সাহেব যখন বাসা থেকে বের হলেন তখন তিনি আবারও ফোন দেন, কিন্তু কলটি যায় না। হয়তো নেটওয়ার্ক ছিল না। এই ভেবে আর যোগাযোগ করার চেষ্টা না করে তিনি রওনা দিয়ে দেন। তার স্ত্রী ও অন্যান্য স্যারেরা তাকে অনেকবার বলে এত রাত না করতে বা এত রাতে না যেতে, আজ তাদের বাসাতেই থেকে যেতে, কিন্তু মোশাররফ সাহেব তাতে রাজি হন না। তার কিছু সহকর্মী তাকে বাসা পর্যন্ত পৌঁছেও দিয়ে আসতে চান, কিন্তু মোশাররফ সাহেব বারবার না করেন। যাই হোক, সবাই নিজেদের বাড়ির পথে রওনা হয়। মোশাররফ সাহেব সেই গ্রাম থেকে একটি ভ্যান নিয়ে ঘাট পর্যন্ত যান। তাতে প্রায় আধা ঘন্টা সময় লাগে, কিন্তু এত রাতে সাথে সাথেই তিনি কোনো ট্রলার পান না। ভ্যান চালকটি তার পরিচিত হওয়ায় তাকে ঘাটে একা রেখে যায় না। কোনো ট্রলার না আসা পর্যন্ত ভ্যান চালকটিও সেখানে অপেক্ষা করে। শেষে তারা নদী দিয়ে একটি ট্রলার যেতে দেখে এবং জিজ্ঞেস করে ট্রলারটি কোথায় যাচ্ছে। যখন তারা শোনে যে তাদের গন্তব্যই যাচ্ছে, তখন মোশাররফ সাহেব তাদেরকে অনুরোধ করে তাকেও সঙ্গে নিতে। তারা ট্রলারটি ঘাটে থামায় এবং সঙ্গে নেয়। ট্রলারে 5-6 জন লোক ছিল। তাদের পরনে ছিল লুঙ্গি, মোটা শাল ও সোয়েটার। পুরো ট্রলার ভরে সার। তারা এগুলো মফস্বলের দোকানে নিয়ে যাচ্ছে। ট্রলারে বসেও বেশ কয়েকবার প্রতিবেশীকে কল দেন তিনি, একবারও কল যায় না। তখনকার দিনে এরকম নেটওয়ার্ক না থাকাটা খুবই স্বাভাবিক ছিল। যাই হোক, তারা গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে রাত 10টা নাগাদ হয়ে যায়। ঘাটে যাওয়ার সাথে সাথেই সেই বাটন ফোনটি আবারও তিনি বের করেন এবং দেখেন যে ব্যাটারি শেষ হয়ে গেছে। ঘাটে নেমে ট্রলের চালককে ভাড়া দিয়ে বাসার পথে হাঁটা শুরু করেন। ঘাটে নামার সাথে সাথেই বাকি 5-6 জনও তাদের মালামাল নামানো শুরু করে। সে ট্রলারে থাকা অবস্থায় তাদের জিজ্ঞেস করে তারা এত রাতে কেন এই মালামাল নিয়ে যাচ্ছে। তারা বলে এসব মালামাল গতকালই তাদের নেবার কথা ছিল, বিশেষ কারণের জন্য তারা গতকাল নিতে পারেনি, আজকে সকালেও পারেনি। যে দোকানদারদের কাছে তারা এই সমস্ত মালামাল নিয়ে যাচ্ছিল সেই দোকানদার তাদেরকে নাকি বেশ জোরে সোরেই বলেছে আজকের মধ্যেই সব ডেলিভারি করতে হবে।
যাই হোক, ট্রলার থেকে নেমে বাসার পথে হাঁটা শুরু করেন তিনি। ঘাট থেকে বাসা 15-20 মিনিট লাগে। এত রাতে কোনো ভ্যান পাননি, তাই একটা টর্চ লাইট ধরে বাসায় যাচ্ছিলেন। 2007 সালে গ্রাম কি মফস্বলেও ইশার নামাজের পরেই অনেক রাত, এবং তখন রাত 10টা মানে গভীর রাত। তাই শুনশান নির্জন রাস্তা দিয়ে তিনি হাঁটতে থাকেন। তার বাসাটি যে রাস্তায় অবস্থিত, সেই রাস্তাটি অনেক লম্বা সোজা একটা রাস্তা। ঘাট থেকে একদম সোজা হাঁটলেই তার বাসা, কোনো ডান বাম নেওয়া লাগে না। বাসার কাছে রাস্তার দুপারে ক্ষেত আর বিল, কিছু দোকানও আছে। বলাই বাহুল্য সব দোকান বন্ধ। তার বাসাটি মূলত সেই মফস্বলটির কেন্দ্রে অবস্থিত না। সে বাসাটি যে ভিটার ওপর অবস্থিত, সেই ভিটাটি তখনকার অন্যতম ধনী একজন ব্যক্তির। বাড়ির মালিক নিজেও সেখানে থাকেন না, তারা সবাই বিদেশ থাকেন। তাই তার বাসার আশেপাশে তখন আর কোনো বিল্ডিং ছিল না। বিল্ডিং বলতে হালকা একটু সামনে পোস্ট অফিস ছিল। যাক, তিনি ঘাট থেকে নেমে হাঁটতে শুরু করেন বাসার পথে। হাঁটতে হাঁটতে বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যায়। তার হাতে কোনো ঘড়ি নেই, ফোনও বন্ধ। যদিও বাসায় 15-20 মিনিটের মধ্যে পৌঁছানোর কথা, তার কাছে মনে হওয়া শুরু হলো তিনি অনেকক্ষণ হাঁটছেন তো হাঁটছেনই। তার অস্বস্তি বোধ হওয়া শুরু হলো। তার বলার উপায় নেই, কিন্তু তার মনে হচ্ছে তিনি আধা ঘন্টার ওপরে হেঁটেছেন। আশেপাশের ক্ষেত বিল দেখে তিনি ঠিক ধারণাও করতে পারছেন না কোথায় আছেন তিনি। কিছুই অচেনা নয়, কিন্তু তিনি সঠিক চিনতে পারছেন না তার বাসা কত দূরে। পথে বেশ কিছুবার থেমে ডানে বায়ে পেছনে তাকিয়ে বোঝার চেষ্টা করেছেন তিনি বাসা থেকে কত দূরে আছেন। ঘাট থেকে বাসার পথে যাওয়ার আগে পোস্ট অফিসটি পড়ে। পোস্ট অফিস পার হওয়ার 4-5 মিনিট পরেই তার বাসা, কিন্তু পোস্ট অফিসেরও কোনো হদিশ মেলে না। মোশাররফ সাহেবের মাথা একটু ঘুরে উঠল, যেন তার প্রেশারের সমস্যা আছে। মাঝে মধ্যেই প্রেশার লো হয়ে যায়। তখন বাজে রাত 10টা। ঘুম থেকে তিনি উঠেছেন আযানের আগে, তাই অনেক ঘুম ঘুম লাগছে। তিনি আবারও হাঁটতে থাকেন। আকাশ পুরো অন্ধকার। এই অন্ধকারের মধ্যেই একটা মৃদু মাথা ব্যথা। কিন্তু বিস্ময়কর ব্যাপার, হাঁটতে হাঁটতে হঠাৎ করে রাস্তার মাথায় তিনি নদী দেখতে পান। অবাক হয়ে যান, কারণ নদী থেকে তিনি রওনা হয়েছেন বেশ আগে। নদীর পাড়ে সেই ট্রলারটি থামা দেখে এবং ট্রলারের সামনে লোকগুলো এখনো বস্তা নামাচ্ছে দেখে তিনি বেশ ভয় পেয়ে যান। শীতের রাতেও তিনি ঘামতে শুরু করেন। কিন্তু মোশাররফ সাহেব একজন বেশ র্যাশনাল ব্যক্তি ছিলেন। অনেক দূর পড়ালেখাও করেছেন এবং স্কুলের হেডমাস্টারও। তিনি অলৌকিক কোনো কিছুতে বিশ্বাস করেন না, এবং সেই সাথে তিনি একজন ধার্মিকও বটে। তার চোখ ঘুম ঘুম, মাথা ঘোরাচ্ছে, খুব অস্বস্তি বোধ হচ্ছে, এবং তিনি তবুও উল্টো পথে হঠাৎ করেই হাঁটতে শুরু করলেন। হাঁটতে থাকছেন, তার হাঁটা শেষ হয় না। এবারও আগের মতো অনেকক্ষণ ধরে হাঁটছেন তিনি। হঠাৎ তিনি সাইকেলের আওয়াজ পান। তারপর দেখেন সাইকেলে করে একজন লোক হাতে টর্চ নিয়ে তার দিকে আসছে। লোকটির পরনে একটা কালো প্যান্ট, গায়ে কালো শাল। তিনি লোকটিকে আগে কখনো দেখেননি। লোকটিকে থামতে বলে তিনি অনুরোধ করেন আব্বাস খানের বাসা পর্যন্ত তাকে একটু দিয়ে আসতে। মোশাররফ সাহেব চালককে বলেন তার প্রেশারের সম্ভবত সমস্যা হচ্ছে। লোকটা তাকে বসতে বলেন এবং সাইকেলের পেছনে বসিয়ে তিনি চলতে শুরু করেন। হেঁটে 3-4 মিনিটের পথ সাইকেলে 1 মিনিটেই পৌঁছানোর কথা, কিন্তু মোশাররফ সাহেবের মনে হচ্ছে তিনি অনেকক্ষণ ধরে সাইকেলে বসে আছেন। আবারও তার ভয় লাগতে শুরু করে। মোশাররফ সাহেব আবারও বুঝতে পারেন তার মাথা ঘোরাচ্ছে। এছাড়া এতক্ষণ সাইকেল চালাচ্ছে দেখে তার মনের মধ্যে একটা শঙ্কা উঁকি দেয়। লোকটাকে তিনি জিজ্ঞেস করেন, ভাই কটা বাজে? লোকটা কোনো উত্তর দেয় না। মোশাররফ সাহেব এবার মনে মনে দোয়া পড়া শুরু করেন। ভয় তার মুখ যেন বন্ধ হয়ে যায়। লোকটাকে তিনি অনেক কথা বলতে চেয়েও বলতে পারেন না। তিনি এবার লোকটার কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করেন, ভাই অনেকক্ষণ ধরে তো সাইকেলে বসে আছি। লোকটা এই কথারও কোনো উত্তর দেয় না। তারপর মোশাররফ সাহেব তার মাথাটা একটু বাঁকিয়ে সামনের দিকে তাকান এবং আবার দেখতে পান নদী। ঘাটে সেই লোকগুলো ট্রলার থেকে বস্তা নামাচ্ছে। তিনি 7-5 চিন্তা না করে সাইকেল থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে যান। কোনো পরোয়া না করে পেছনের দিকে দৌড়াতে শুরু করেন। দৌড়াতে দৌড়াতে তিনি একসময় অজ্ঞান হয়ে পড়েন। সকালে চোখ খুলে তিনি দেখেন বাসার খাটে শুয়ে আছেন, পাশে তার স্ত্রী, পাশের সোফায় গ্রামের দুধওয়ালা সহ আরও 2-3 জন পরিচিত লোক। মোশাররফ সাহেব তাদের থেকে জানতে পারেন যে তিনি নাকি পোস্ট অফিসের সামনে রাস্তায় অচেতন অবস্থায় পড়েছিলেন। দুধওয়ালা ভোরবেলা দুধ নিয়ে যাওয়ার সময় তাকে ডেকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু পারে না। পরে পোস্ট অফিসের দারোয়ানকে ডেকে তাকে ধরে বাসায় নিয়ে আসে। বাসায় এনেছে 15-20 মিনিট হলো। দুধওয়ালা তার পরিচিত হওয়ায় তাকে বাসায় রেখে
আর নিজে কাজে যায় না। মোশাররফ সাহেব রাতের কথা স্পষ্ট মনে করতে পারেন, কিন্তু তিনি কাউকেই কিছু বলেন না। সবাইকে বলেন অনেক রাতে ট্রলার থেকে নেমে বাসায় ফেরার পথে মাথা ঘোরাচ্ছিল, মনে হয় তখনই কিছু একটা ঘটেছে। তিনি সেদিন স্কুলে যান না, সারাদিন বিছানাতেই থাকেন। বাসায় ডাক্তার আসে, ডাক্তার এসে প্রেশার মাপেন। 2-3 দিন পর তার একটু ভালো লাগা শুরু করে। তিনি স্কুলে যান না, কিন্তু বাসা থেকে হাঁটতে বের হন, নামাজে মসজিদেও যান। মসজিদে সবাই তার স্বাস্থ্যের ব্যাপারে জিজ্ঞাসা করে, জানতে চায় কি হয়েছিল। ঘাটেই দোকান আছে এমন এক পরিচিত ব্যবসায়ীকে তিনি সেদিনের কথা জিজ্ঞেস করেন। লোকটি বলে সেদিন সন্ধ্যার পর তো কোনো ট্রলারই আসেনি। মোশাররফ সাহেব বলেন ট্রলারে বস্তায় ভরে সার নিয়ে এসেছিল, কিন্তু সে দোকানদার বলে যে সেদিন রাতে কোনো ট্রলার আসার কথাই না। তাদের শহরটিতে তখন সারের দোকান মাত্র 2টি, এবং 2টি দোকানের মালিকের সাথেই তিনি পরিচিত। তাই তিনি মোটামুটি নিশ্চিতভাবেই বলেন কোনো ট্রলার সেদিন আসেনি। মোশাররফ সাহেব এমনিতেই রাতের কথা ভাবতে নারাজ ছিলেন, তাই আর কথা বাড়াননি। তিনি বাসায় ফিরে আসেন। এশার নামাজ পড়তেও তিনি মসজিদে যান। নামাজ শেষ করে মসজিদের পাশেই পরিচিত কিছু লোকের সাথে একটি চায়ের দোকানে বসে কিছুক্ষণ সময় কাটান, এবং দোকান বন্ধ করার সময় সবাই যে যার বাসার দিকে রওনা দেয়। তারপর তিনি সেই লম্বা রাস্তা ধরেই বাসায় ফিরছিলেন। রাত তখন 8টার মতো বাজে। বাসার পথে হাঁটতে হাঁটতে তিনি সেই পোস্ট অফিসটার সামনে একটি সাইকেল নিয়ে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখেন। লোকটির পরনে একটি লুঙ্গি ও গায়ের শার্ট, শার্টের উপরে মোটা একটা সোয়েটার পরা। সেদিন রাতের বেলা যে রকমের শীত, সেই হিসেবে তার পরনে কাপড় খুব অল্প। বলা ভালো সাইকেলের সাথে দাঁড়িয়ে থাকা লোকটা ওই দিনের লোক নয়, ইনি অন্য একজন লোক, এবং তাকেও মোশাররফ সাহেব আগে কখনো দেখেননি। মোশাররফ সাহেব তার সামনে দিয়ে যাওয়ার সময় লোকটি তাকে ডাকে এবং মোশাররফ সাহেবকে একটি নির্দিষ্ট ঠিকানা কোথায় তা জিজ্ঞেস করে। মোশাররফ সাহেব তাকে কোন দিকে যাবেন বুঝিয়ে দেন, কিন্তু লোকটা বলে তিনি এখানকার নন। তিনি অনেক দূর থেকে এসেছেন একটা কাগজে সাইন নিতে, যাবেন এই ঠিকানায়। তার দিনের বেলায় আসার কথা ছিল, কিন্তু অন্য কাজের জন্য দেরি হয়ে যায়। রাতের বেলা তিনি পথ চিনবেন না বলে মোশাররফ সাহেবকে অনুরোধ করেন ঠিকানায় পৌঁছে দিতে। যে ঠিকানায় যাবেন সেই জায়গাটি পোস্ট অফিস থেকে সাইকেলে মাত্র 10-15 মিনিট দূরে। মোশাররফ সাহেব উদার স্বভাবের মানুষ। তিনি সাইকেল চালকটির প্রস্তাবে সম্মতি জানালেন। সাইকেল চালক তাকে ধন্যবাদ দেন এবং সাইকেল চালকটি বলেন কাগজ নিয়ে আবারও ফেরত যেতে হবে, এবং যাওয়ার পথে তিনি মোশাররফ সাহেবকে তার বাসায় নামিয়ে দেবেন। মোশাররফ সাহেব তার সাইকেলের পেছনে বসেন, এবং যে বাড়িতে লোকটি যায় সেই বাড়িতে একজন বড় ডিলার থাকেন। তিনি তাদের মফস্বলের দোকানপাটে শহর থেকে প্রায়ই সবকিছু আমদানি করে বিক্রি করেন। নামে পরিচিত থাকলেও তাদের কখনো নিজেদের মধ্যে কথা হয়নি, তাই তিনি সাইকেল চালকের সাথে আর সেই বাসায় যাননি। তিনি বাইরেই অপেক্ষা করছিলেন। লোকটা বাড়ির ভেতরে যায়। বাড়িটি উঠান সহ একটি একতলা বাড়ি, কিন্তু খুব আজব ব্যাপার যে সেই বাড়িতে যাওয়ার পর বাড়িতে কোনো আলো জ্বলতে দেখেননি তিনি। মোশাররফ সাহেব ভাবেন হয়তো ইলেকট্রিসিটি নেই। তিনি সাইকেলের সাথে বাইরে 5 মিনিটের মতো দাঁড়িয়ে থাকেন। তারপরে লোকটি ফেরত আসে। লোকটি এসে বলেন তার কাজ শেষ হয়ে গেছে এবং তারা এখন ফেরত যেতে পারে, এবং লোকটি আবারও মোশাররফ সাহেবকে অপেক্ষা করার জন্য ধন্যবাদ জানান। কিন্তু লোকটি ফিরে তাকে খুবই উদ্ভট একটা প্রশ্ন করেন। জিজ্ঞেস করেন মোশাররফ সাহেব কি সাইকেল চালাতে পারেন? মোশাররফ সাহেব হ্যাঁ বলেন, এবং তারপর আরও একটা উদ্ভট কথা বলেন। তিনি মোশাররফ সাহেবকে অনুরোধ করেন যে তিনি যেন বাসা পর্যন্ত একটু সাইকেলটা চালান, এবং তিনি পেছনের সিটে বসতে চান। তিনি বলেন অনেক দূর থেকে প্রায় 1 ঘন্টা সাইকেল চালিয়ে এসেছেন, অনেক ক্লান্ত লাগছে। মোশাররফ সাহেব এমন উদ্ভট প্রস্তাবে আরও বিচলিত হন, কিন্তু কিছু বলতে পারেন না। তারপর লোকটিকে পেছনে বসিয়ে মোশাররফ সাহেব নিজেই সাইকেলটা চালানো শুরু করেন, কিন্তু এবার সাইকেলটা চলতেই থাকে। তার কাছে মনে হয় 10-15 মিনিটের বেশি হয়ে গেছে সাইকেলে ওঠার পর, কিন্তু তিনি আবারও বাড়ি খুঁজে পাচ্ছেন না। তার আবারও মাথা ঘোরাচ্ছে। সেই লোকটার সাথে কথা বলতে অনেক ভয় লাগছে, এবং লোকটা নিজে থেকেও কিছু বলছে না। সাইকেলের গতি বেড়েই যাচ্ছে। সে লোকটিকে জিজ্ঞেস করে ভাই কয়টা বাজে? লোকটা কোনো উত্তর দেয় না। এতে মোশাররফ সাহেব আরও ভয় পান, তার হাত পা কাঁপা শুরু করে। এবার এক সময় রাগ হয়েই মোশাররফ সাহেব চিৎকার করে জিজ্ঞেস করেন আপনি কি শুনতে পাচ্ছেন না? চুপ করে আছেন কেন? এবার কোনো উত্তর না পেয়ে মোশাররফ সাহেব সাইকেলটা থামান এবং পিছনে ঘুরে দেখেন যে লোকটি সেই আগের জায়গাতেই বসে আছে, কিন্তু শার্টের কলারের ওপরে তার কোনো
মাথা নেই। মোশাররফ সাহেব ভয়ে সাইকেল ছেড়ে দৌড়াতে থাকেন, চিৎকার দিয়ে আয়তুল কুরসি পড়তে থাকেন। দৌড়াতে দৌড়াতে দেখেন তার সামনে নদী, নদীর ঘাটে আগের দিনের লোকগুলো দাঁড়িয়ে আছে। পাশে আগের দিনের শাল পরা সেই সাইকেল চালকও সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, এবং সে এতক্ষণ যার সাথে ছিল সেই লোকটিও সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি চোখ খুলে দেখতে পান তিনি একটা হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, পাশে তার স্ত্রী, 2 সন্তান, এছাড়াও পাড়া প্রতিবেশীরাও রয়েছে। তিনি জ্ঞান ফিরতেই সবাইকে গত রাতের কথা বলেন এবং সেই সাথে আগের রাতের কথাটিও বলেন। সেদিন দুপুরবেলা তার পরিচিত আরও অনেকেই তাকে দেখতে আসে। তাদের মসজিদের ইমাম সাহেবও আসেন। ইমাম সাহেব তার ভালোই পরিচিত। সব শুনে একজন বলেন যে গত রাতে যে ডিলারের বাসায় তিনি গিয়েছিলেন তিনি 1 সপ্তাহ ধরে ঢাকায় আছেন। তখন তাদের মধ্যে একজন মুরব্বী, যার নিজের একটি চালের দোকান আছে, তিনি বলেন সেদিন থেকে 14-15 বছর আগে একবার গভীর রাতে একটা ট্রলারে এভাবে অনেক বস্তা সার নিয়ে কয়েকজন এসেছিল। ট্রলারে সাইকেল সহ একজন পোস্ট অফিসের ডাকবাহকও ছিল। সকালবেলা নাকি সেই ট্রলারকে ঘাটের থেকে বেশ কিছু দূরে নদীতে দেখা যায়। সবাই নৌকা নিয়ে সেই ট্রলারের কাছে গিয়ে দেখে ট্রলারে প্রায় 8-9 জনের মরদেহ, এবং তাদের কারো মাথা নেই, এবং ট্রলারে কোনো বস্তাও নেই। যদিও তারা জানে যে সেই ট্রলারে ওদের সার নিয়ে আসার কথা। পোস্ট অফিসের ডাকবাহকটিও এখানকার স্থানীয় নয়, সে পাশের উপজেলার। পুলিশ অনেক তদন্ত করে কিন্তু কোনোভাবেই জানতে পারে না আসল ঘটনা কি। হয়তো অলৌকিক কিছু ঘটেছিল এবং সেই কারণেই তার রহস্য এখনো জানা যায়নি। যাই হোক, শ্বশুরবাড়ি থেকে তার শ্যালকরা তাকে দেখতে এসেছিল। তিনি তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যান। শ্বশুরবাড়ি থেকেই তিনি স্কুলে চিঠি লেখেন এবং ট্রান্সফার নেন। পরে নাকি তিনি বরিশাল জেলা শহর ছেড়েই চলে যান। এরপর আর কখনোই মোশাররফ সাহেব সেখানে ফেরত আসেননি। বরিশালে সেই মফস্বলে আমার মামা বাড়িতে প্রায়ই যাওয়া হয়। এখনও এখানকার সবাই ঘটনাটি নিয়ে কথা বলে। মোশাররফ সাহেবের পরিচিত অনেকেই তিনি চলে যাবার পরেও যোগাযোগ রাখেন, কিন্তু যোগাযোগ বেশি দিন টেকেনি। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভিতরে রোজ এভাবেই আসে। Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর তলে আছি। আমরা যেটা করব সেটা হচ্ছে, রাত যেহেতু বাড়ছে, কথা না বাড়িয়ে আমরা আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। একটা কথা শুধু বলি, ঈদ উপলক্ষে আমরা কিন্তু ঘটনা সংগ্রহ করা শুরু করেছি এবং প্রচুর পরিমাণে ঘটনা আমরা সংগ্রহ করছি। যদি সম্ভব হয় আপনারাও পাঠিয়ে দেবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মাহফুজ আবির বলছি নারায়ণগঞ্জ থেকে। আমি আবারও চলে আসছি অন্য আরেকটি গল্প নিয়ে। গল্প না, অ্যাকচুয়ালি আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা। তো মূলত এই ঘটনাটি আমার ছোটবেলার একটা ঘটনা। তো তখন আমি গ্রামে থাকতাম। গ্রাম বলতে কুমিল্লার কোনো এক গ্রামে আমার বাড়ি। তো আমি আসলে সঙ্গত কারণে নামটি বলতে চাচ্ছি না। তো গ্রামে তখন বেশি একটা কারেন্ট থাকতো না বললেই চলে আর কি। তো সন্ধ্যার পরে, বিশেষ করে মাগরিবের পরে প্রায় 8টা-9টা পর্যন্ত কারেন্ট থাকতো না। লোডশেডিং হয়তো খুব বেশি। তো তখনকার সময় মূলত গ্রামগঞ্জের সব বাড়িতেই আপনার কেরোসিন তেলের যে কুপিগুলা কিংবা হারিকেন ব্যবহার হইতো আর কি। তো আমরা মূলত কেরোসিন তেলের কুপি ব্যবহার করতাম। তো আমার মা বিকালবেলায় খেয়াল করলো যে আসলে কেরোসিন তেল ফুরাই গেছে, মানে কেরোসিন তেল আর নাই বোতলে।
তো আমারে বললো যে বাবা তুই বাজার থেকে গিয়ে নিয়ে আস। তো বাজার মূলত বাজারে আড়ং বলতো আর কি। তো আড়ং ছিল মূলত প্রায় 1 কিলোমিটার প্লাস, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হবে আর কি আমার বাড়ি থেকে। তো মূলত অনেকটা দূরেই ছিল। তো আমিও ছোট মানুষ ছিলাম, খেলতে খেলতে মনে করেন যে আমার আর মনে ছিল না যে কেরোসিন তেল আনতে হবে। তো আমি রাসেল ভাই বলে রাখি এই লিসেনারদের বোঝার সুবিধার্থে, তো আমাদের বাড়িটার পাশে হচ্ছে একটা পুষ্কুনি, বিশাল বড় পুষ্কুনি। পুষ্কুনির সাথে হচ্ছে অনেকগুলা বাঁশঝাড়। তো বাঁশঝাড়ের পাশে হচ্ছে আপনার হিন্দু বাড়ি। তো মূলত আমাদের বাড়ির চারপাশে হিন্দু বাড়ি। তো সন্ধ্যাবেলা যখন হিন্দুরা উলু দেয়, আপনার পুজো করার জন্য ঘন্টা বাজায়, এই ঘন্টার আওয়াজ আমরা শুনতে পাই। তো মূলত তারাই হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী। তো আমাদের ধর্ম ভিন্ন ভিন্ন হলেও তাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা খুবই গভীর বলতে পারেন। তো মূলত আমাদের বাড়িতে যেই ভাতের মার হইতো, ওই ভাতের মার হিন্দু যেই বৌদি বলেন কিংবা কাকি বলেন কিংবা জেঠিমা বলেন, তারা এসে সংগ্রহ করতো, করে নিয়ে তাদের গবাদি পশু গরু ছাগল রেখা হইতো। তো যাই হোক, তো এমনই এক হিন্দু চাচি ছিলেন। তো উনি ছিলেন মূলত বিধবা, সাদা শাড়ি পরতেন সবসময়। তো উনি আসতেন, সন্ধ্যাবেলাও আসতেন, দুপুরবেলাও আসতেন, সকালবেলাও আসতেন। আইসা আমার মায়ে যে ভাত রান্না করতো, ওই ভাতের মাঠটা আইসা নিয়ে যেতেন তার গবাদি পশুর জন্য আর কি। তো মানে অ্যাকচুয়ালি ওনার আসার কোনো টাইম টেবিল ছিল না আর কি। তো রাসেল ভাই আমি আরেকটা কথা বলে রাখি, তো আমাদের বাড়ির আশেপাশে ছিল আপনার বাঁশঝাড়ের সাথে সাথে প্রচুর পানের বর। মানে পানের বর হয়তো অনেকে চিনবে না, পানের বর আসলে কি, মানে পানের ক্ষেত আর কি। মানে পান চাষ উপযোগী করার জন্য যেই জমি তৈরি করা হয় বাঁশ বা বিভিন্ন রকম বেড়া মাচা দিয়া, ওইটারে পানের বর বলে আর কি। তো সবাই চিনবে না, তো যারা গ্রামে গঞ্জের মানুষ আছেন তারা হয়তো বা চেনার কথাই। তো চারপাশে মনে করেন যে পানের বর আছে। তো মূলত এই পানের বরগুলাই হচ্ছে ওই হিন্দু মানুষজনের আর কি, সনাতনী ধর্মের মানুষের। তো মূলত এই হিন্দুদের পানের বরের ভেতরে এক ধরনের একটা মরিচ গাছ হয়, মানে ওই পানের খেতেই মরিচ গাছটা হয় আর কি পানের বরের ভিতরে। তো ওই মরিচটা আসলে অনেকটা দেখতে সাদা সাদা, অনেক ভালো লাগে আর কি, দেখতে সুন্দর লাগে, ফুলের মতো কিংবা অনেক ঝাল মজাদার এমন টাইপের। তো আমার ছোটবেলা থেকেই বাসার মানে বিশেষ করে আমার ঘরের সামনে গাঁদা ফুলের চারা, তারপর মরিচ গাছ, মানে এই টাইপের ব্যাপারগুলো আমার কাছে খুব ভালো লাগতো আর কি। এগুলো আমি রোপণ করতাম কিংবা পরিচর্যা করতাম। যখন খুব ছোট ছিলাম, আমার বয়স ছিল মনে করেন যে 8 বছর 9 বছর কিংবা 10 বছর এমন টাইপের আর কি। তো মূলত আমি ওই চাচির কাছে চাইছিলাম, যে চাচিটা আসলে মানে আমাদের বাসায় এসে ভাতের মার নিয়ে যাইতো আমার মায়ের রান্না করলে তার গবাদি পশুর জন্য। তো মূলত আমি ছোটবেলায় একটু লাজুক ছিলাম। তো আমি আমার মার কাছে বলছিলাম যে আম্মা তুমি চাচিরে বললো আমারে একটু মরিচের চারা দেওয়ার লাগে, তা আমি আমার দরজায় একনা লাগাম। তো এমন অনেকটা আঞ্চলিক ভাষায় আমি এভাবে বলছিলাম। তখন আমার মা বলছিল যে আমার ওই চাচি, হিন্দু চাচিরে নাকি বলছে যে উনি নাকি বলছে যে বরে যদি যায় তাহলে আমার জন্য মরিচের চারা আনবে, আমি যেন রোপণ করতে পারি, পরিচর্যা করতে পারি, বা এক কথায় উনি যদি সময় পায় তাহলে আমার কয়েকটা চারা দিবেন আর কি, এমন কিছু একটা বুঝাইছে। আমি তো এতটুকুই আশ্বস্ত যে চাচি বলছে যে আমার মরিচ গাছের চারা দিবে, আমি রোপণ করবো। তো এখন তো আর লজ্জা নাই, কারণ আম্মু বলে দিছে, আমি তো আর চাচির কাছে কোনো কিছু চাইতে আর শরম পাবো না কিংবা লজ্জা পাবো না। তা আমি আশায় বসে রয়েছি যে চাচিরে দেখলেই ছোট মানুষ আমি বলবো যে চাচি আমার চারাগুলা দিবেন না, আপনি না বলছেন আম্মার লোকে দিবেন। তো রাসেল ভাই এগুলা আরো 2-1 দিন আগের কথা। তো এখন আসি আসল ঘটনায়। তো মূলত আমি কেরোসিন তেলের বোতল নিয়ে মানে কন্টিন নিয়ে আমি গেছি বাজারে, মানে আড়ংয়ে। তো ওই জায়গাতে গিয়ে মনে করেন যে কেরোসিন তেল আনলাম। আমাদের নিয়মিত দোকান আছে, বাকির দোকান কিংবা পরিচিত দোকান যাই বলেন। তো তেল নিয়ে মনে করেন যে বিভিন্ন রকম বাঁশঝাড়, ধান খেতের মাঝখান দিয়ে মনে করেন যে মানে বিভিন্ন মানুষের বাড়ির আঙিনা দিয়ে আসতেছিলাম, গ্রামগঞ্জে যেমন হয়।
তো হঠাৎ দূর থেকে মানে আমাদের একটা ডোবার বার আছে, মানে ডোবা বলতে পরিত্যক্ত পুষ্কুনি আর কি। এর একটা রাস্তা গেছে, তো এর একটু সামনে মনে করেন যে 3 রাস্তার মোড়ে একটা মোটা অনেক আগের পুরানো একটা আম গাছ। প্রায় আমি শুনছি যে আমার বাপদাদারও যখন ছোট ছিল তখন অনেকই আম গাছটা ছিল আর কি। যাই হোক, তো দূর থেকে আমি দেখতেছি যে সাদা শাড়ি পরা একটা মহিলা আজান দিতেছে, কিন্তু তখন ঠিক আজান দিতেছে মাগরিবের। অনেকটা মনে করেন যে আম গাছটার দিকেই অনেক তাড়াতাড়ি হাইটটা চলে যাইতেছে। তো মজার ব্যাপার হলো কি, তা ওই যে আমার হিন্দু চাচিটা, তো ওই চাচির বাসাও কিন্তু ওই দিকেই, মানে বাড়ি ওই দিকেই। তো আমি ভাবলাম হয়তো বা ওই চাচি আমার, তো আমি ওই চাচির নাম ধরে ডাকতেছি, ও চাচি আপনারা কইছিলেন আমার একটু মরিচ গাছ দিবেন, আমাদের কইছিল আপনি বলে দিবেন, মানে আপনি কি চাচি আমার দিবেননি? তা আমি ওনার পিছে এটা বলতেছি, আমি ছোট মানুষ ছিলাম, এটা বললে ওনার পিছে আমি যাইতেছি, একই কথা বারবার বলতেছি, চাচি আপনারা বলছিলেন দিবেন। তো মজার ব্যাপার হলো গীতা, মানে ওই চাচির মতো যে অবয়বটা, তো উনি আসলে খুবই বিরক্ত বোধ হইতেছিল যে আমি ওনার এভাবে ডাকতেছি পিছু থেকে, যেটা আমি পরে বুঝতে পারছি আর কি, এখন বড় হইয়া। তো উনি আসলে অনেক তাড়াতাড়ি চলে যেতেছে, আজান দিতেছে, আজানের শব্দ হইতেছে আল্লাহু আকবার, তো এরকম আর কি ধ্বনিগুলো আজানের হইতেছে, আর উনি অনেক তাড়াতাড়ি হাঁটতেছে। তা আমিও পিছিয়ে ছোট বাচ্চার মতো, ছোট বাচ্চারা যেমন কোনো কিছু বায়না করলে, কোনো কিছু আবদার করলে পিছিয়ে খুব যায়, এমনি যাইতাছি। তো হঠাৎ করে আমি এক সময় দেখলাম কি উনি আম গাছটার পেছনে গেল, তো আর উনি নাই, উনি আর নাই। তো আমি খুব মনে রাগ করলাম, চাষি লুকাই গেল গা, আমারে মরিচ গাছের চারা দিবে, কি কারণে হয়তো চাষি লুকাই গেছে, আমার দিব না দিকে। তো আমি মনে খুব রাগ করলাম। তো পরের দিন চাষি যখন আসলো আবার ভাতের মার নেওয়ার লেগে, তা আমি একটু বাচ্চা আছিলাম, ছোট মানুষ আছিলাম, আমি অনেক রাগে খুবই বলতে, চাচি আপনার আমি ভাতের মার দিতাম না। চাচি বললো কেন বাবা, কি হয়েছে? মানে ওই হিন্দু চাচিটা আর কি। তখন আমি বললাম যে এমনি কালকে মাগরিবের আজানের সময় আপনারা আমি এমনি ডাকলাম, আপনি একটু পিছনে ফিরেও তাকাইলেন না, আপনি আম গাছের চিপায় লুকাই গেলেন গা। চাচি প্রথম আমার কথাটা একটু খেয়ালিপনা কইরা জাস্ট হাসতেছিল। তো চাচি ভাবছিল আমি ছোট মানুষ, হয়তো বা রাগে খুবই বলতেছি, আমি চারা পাই নাই মরিচ গাছের, তাই হয়তো বা চাচির একটু অভিমান দেখাইতেছে, তো এগুলো স্বাভাবিক ব্যাপার, চাচি বাতিজার ব্যাপার। হঠাৎ করে যখন আমি বললাম যে আম গাছের পেছনে আপনি লুকাই গেলেন গা, তো রাসেল ভাই ওই হিন্দু চাচিটা হঠাৎ করে সিরিয়াস হয়ে গেল গা, সিরিয়াস হয়ে আমার মুখের দিকে তাকায় রইল। তো এতক্ষণ যা বুঝলাম আমি ছোট বাচ্চা ছিলাম, তাই হয়তো চাচি আমার কথাগুলা খামখেয়াল হিসেবে নিছে, তাই হাসতেছিল। কিন্তু যখন আমি বললাম যে আম গাছের পেছনে আপনি লুকাই গেছেন গা, তখনই চাচি একদম আমার দিকে তাকায় রইল, বললো যে আর কিছু বলো নাই তো তোমারে বাবা? আমি বললাম না। তো রাসেল ভাই ওই সময় বলে রাখি আমার আব্বাও বাড়িতে ছিল। তো আমার আব্বা মূলত কি যেন টুকটাক কাজ করতেছিল, তো আমি যে ওই হিন্দু চাচির সাথে এভাবে মানবিমান করে কথা বলতেছি, তো আমার বাবাও শুনতেছিল। তো হঠাৎ করে আমার বাবা কাজ পালাই দিয়া আমার আর ওই হিন্দু চাচির সামনে আসলো, আইসা বলতেছে যে কোন আম গাছটার কথা তুমি বলতেছো? আমি বললাম যে আব্বা ওই যে আড়ং থেকে মানে বাজারতে আসতে যে 3 রাস্তার মোড়টা পরে আমগো বাসের মানে বাড়ির সামনে, বাসার সামনে ওই মোড়া আম গাছটার ওই জায়গায় চাচি লুকাই গেছিল। তখন আমার বাবা আর ওই হিন্দু চাচি দুজন একসাথে বলল যে ওই আম গাছটার পাশেই মনে করেন যে একটা হিন্দু লোকের বাড়ি, নাম হচ্ছে দুলাল দাস। তো ওই দুলাল দাসের একটা ইয়াং বোন ছিল আর কি, এখন থেকে প্রায় 40-45 বছর আগের ঘটনা, এখন মানে বর্তমান সময় থেকে আর কি। তো উনি ছিলেন দুলাল দাসের বড় বোন সম্ভবত। তো উনি ওই ইয়াং ছিল, অনেকটা বিয়ের উপযুক্ত মেয়ে ছিল আর কি। তো উনি নাকি মানে এই গাছের মানে এই মোড়া আম গাছটার ডালার ভিতরে মনে করেন যে ফাঁসি দিয়ে মারা গেছিল। তো আমি যেরকম বর্ণনা দিলাম, আমার বাবাজি গেল যে কিরকম ছিল কাপড়ে পরিধানে বা কিরকম কাপড় পরা ছিল। আমি বললাম যে এমন এরকম স্টাইলে, ব্লাউজ ছাড়া এরকম শাড়ি পরা ছিল অনেকটা দেখতে। তখন আমার বাবা কিছু একটা আন্দাজ করতে পারলো, তখন আমার বললো থাক কিছু না, তুমি ভয় পেও না। তখন আমি ছোট মানুষ ছিলাম, এগুলো নিয়ে আর ভয় পাওয়ার তেমন কিছু মনেও করি নাই। তো আমার বাবা পরে মনে করেন যে গ্রামের
পদ্ধতিতে গ্রামের মানুষরা, ছোট বাচ্চারা ভয়টা পাইলে যা যা করে পদক্ষেপ নেয় তা নিয়েছিল। তো পরের দিন ওই হিন্দু চাচিও মনে করেন, যিনি আমার আদর করতো, আমাদের পাড়া প্রতিবেশী, উনি আমার অনেকগুলো মরিচের চারা এনে দিয়েছিল পরের থেকে, খুবই বিনয়ের সাথে। তো এখন আমার আর গ্রামে যাওয়া হয় না রাসেল ভাই। তো ওই চাষি কি এখনো বেঁচে আছে কিনা আমি জানি না। তো আমি দোয়া করি উনি বেঁচে থাকুক, দীর্ঘজীবী হোক। তো এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া আরও একটি ছোট্ট ঘটনা রাসেল ভাই। যদি আপনার কাছে ভালো লাগে কিংবা প্রচারযোগ্য মনে হয় তাহলে অবশ্যই প্রচার করবেন। তো আমার লাইফে এরকম আরও ছোট ছোট অনেকগুলা ঘটনা আছে যেগুলা হয়তো বা অন্য মানুষের কাছে গল্প, কিন্তু আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। যদি উৎসাহ পাই কিংবা আমার সময় হয় তাহলে ভবিষ্যতে আরো ছোট ছোট এরকম গল্প আছে যেগুলা সবার সাথে শেয়ার করার চেষ্টা করবো রাসেল ভাই। আপনার জন্য দোয়া রইল, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং লিসনারদের জন্য দোয়া রইল, আপনারা ভালো থাকুন। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকতে পারি। আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক কামস অ্যালাইভ। Voot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। চলুন কথা না মারিয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ আলিফ আল সিয়াম, আমি সিরাজগঞ্জ সদরে থাকি। আমার কাছে একটা ঘটনা আছে যেটা আমার নিজের সাথেই ঘটা। তো আমার এটা যদি আপনারা সিলেক্ট করেন তাহলে আমাকে একটু মেল করে বলবেন যে কোন পর্বে এটা দেখানো হবে বা শোনানো হবে। তো বেশি কথা বাড়াবো না, আমি ডাইরেক্ট ঘটনাতে চলে যাই। ঘটনাটা 2020 সালের। তখন আমি আমার বাবা মায়ের সাথে গাজীপুরে থাকি। তো ঈদের ছুটিতে আমি, আমার বাবা মা সবাই গ্রামের বাড়িতে যাই ঈদ কাটানোর জন্য। গ্রামের বাড়িতে আমার দাদা আর দাদি থাকে। তো যেদিন আমার সাথে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে সেই দিন আমি আমার ফুফুর বাড়িতে গিয়েছিলাম। আমার ফুফুর বাড়ি আমাদের বাড়ি থেকে তাও 4-5 কিলোমিটার দূর হবে। তো সেদিন রাতে আমি আমার ফুফুর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে রাতেই আবার আমাদের বাড়িতে আসার জন্য রওনা দিয়েছিলাম। রাত বাজে তখন 9:30। আমি রাস্তায় গিয়ে দেখি কোনো গাড়ি নেই রাস্তায়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম কিন্তু কোনো গাড়ি পেলাম না। এখন বাড়িতে তো আমার যেতেই হবে। তো এই মেন রোড বাদেও ফুপুর বাড়ি থেকে আমাদের বাড়িতে যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা আছে। ওই রাস্তাটা একটু ভয়ঙ্করই, মানে তেমন লোকজন সেখান দিয়ে যাওয়া আসা করে না। আর রাত হলে তো ওখান দিয়ে কেউ হাঁটাচলাই করে না। এখন গাড়ি না পেয়ে আমার হাতে কোনো রাস্তাও ছিল না, তাই ওই রাস্তা দিয়ে আমি বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। ওই রাস্তা দিয়ে যখন যাওয়া শুরু করলাম প্রথম আমার একটু ভয় কমই করছিল, কিন্তু যখন রাস্তার মাঝামাঝি গেলাম তখন দেখি রাস্তার দুই পাশে কোনো আর বাড়ি ঘর নেই, দুই পাশে শুধু বাসতলা। ওইখান থেকে আমার ভয় করাটা শুরু করলো। তাও আমি মনে সাহস নিয়ে হাঁটা শুরু করলাম। কিছু দূর যেতেই আমি দেখি যে বাসতলার ভেতরে একটা কবরস্থানও আছে। আমি আমার ফোনের লাইটটা কবরের দিকে ধরতেই দেখি কবরের কাছে একটা কালো বেড়াল আমার দিকে তাকিয়ে আছে। বেড়ালটার চোখ ছিল একদম সাদা, আর যখন লাইটটা ধরছি তখন বেড়ালটার চোখ আরো জল জল করছিল। সেটা দেখেই আমি ভয় পেয়ে গেছি। তো বেড়ালটাকে যখন আমি পার হয়ে আর একটু সামনে গেলাম তখন আমার দুই পাশে তো বাসতলা ছিল,
তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখি আমার মাথার উপর বাঁশগুলো অনেক জোরে জোরে নড়াচড়া শুরু করছে, মানে অনেক জোরে জোরে ঝাঁকে শুরু করছে। তখন না ছিল কোনো বাতাস, না ছিল বৃষ্টির দিন, না কোনো ঝড় ছিল, তারপরেও অনেক জোরে জোরে এরকম করছিল। এখন আমি তো ওই জায়গায় ছিলাম একলা, আমার সাথে একটা লোকও ছিল না, আর আশেপাশে কোনো মানুষ নাই। 9:30টার সময়, তখন হয়তো 9:30 না, তখন হয়তো 10টা বাজে। আর গ্রামের মানুষ তো 10টার ভিতরে একদম সবাই ঘুমিয়ে পড়ে। তো ওই সময় একলা একলা ওই জায়গায়, ওই পরিস্থিতিতে আমার কি অবস্থাটা হতে পারে চিন্তা করুন। আমি আর কিছু চিন্তা না করে চোখ বন্ধ করে জোরে একটা দৌড় দিলাম। দৌড় দেওয়ার পর কিসের সাথে যেন আমার পাটা লেগে আমি মাটিতে পড়ে গেলাম। মাটিতে পড়ার পর আমার হাত থেকে আমার ফোনটাও রাস্তার একপাশে পড়ে গেল। আমি রাস্তা থেকে আবার উঠলাম, উঠে আমার ফোনটা হাতে নিলাম, নিয়ে আবার হাঁটা যখন শুরু করলাম, পিছন থেকে আমার নাম ধরে আস্তে আস্তে কে যেন আমাকে ডাকছিল। ডাকটা ঠিক এমন ছিল, সিয়াম এদিকে আয়। ওই ডাক শুনে আমি একবার আর পিছনে ঘুরি নাই, আমি আমার মতো সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম। তো হাঁটতে হাঁটতে আমার মানে পাশ দিয়ে একটা গরম বাতাস গেল। গরম বাতাসটা যাওয়ার পর আমার শরীর হুট করে কেমন যেন একটু দুর্বল হয়ে গেল গরম বাতাসটা লাগার পর। আর ওই বাতাসটা লাগার পর আমার শরীরের সব লোম একদম দাঁড়িয়ে গেছিল। আমি তারপরেও অনেক কষ্টে বাড়ি পর্যন্ত পৌঁছালাম। তো বাড়িতে আসার পর আমার সাথে আরো খারাপ অনেক কিছু ঘটে। সেই দিন রাতে আমাদের বাড়িতে কারেন্টও ছিল না। রাতে সবার সাথে খাওয়া দাওয়া শেষে যখন আমি আমার ঘরে ঘুমাতে যাই, আমার তখনকার কথা চিন্তা করে আমার ঘুমই আসছিল না। তখন মনে হয় রাত 1টা বাজে। ঘুম না আসায় আমি আমার ফোনে ভিডিও দেখছিলাম। তো ভিডিও দেখতে দেখতে আমার একটু ঘুম ঘুম পায়। আমি তখন মনে হয় চোখটা বন্ধ করে 5 মিনিটের মতো ছিলাম। হঠাৎ করেই 5-6 মিনিট পর আমি লক্ষ্য করলাম আমার হাত পা একদম অবশ হয়ে গেছে। অবশ হয়ে যাওয়ার পর আমার চোখ আমি খুলতে পারছি না, মুখ দিয়ে আমি আর কোনো কথা বলতে পারছি না। অনেক চেষ্টা করার পর আমি আমার চোখটা শুধু খুলতে পারছি। চোখ খোলার পর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার সাথেই, আমার পাশেই শুয়ে আছে একদম কালো কুচকুচে একটা মানুষের মতো দেখতে একটা অবয়ব। তার চোখ একদম লাল আগুনের মতো জ্বলজ্বল করছে, আর এত বিশ্রী দেখতে। ওই জিনিসটা শুয়ে থাকতে থাকতেই ধীরে ধীরে আমার গলাটা চাপ দিয়ে ধরলো। চাপ দিয়ে ধরার পর ধীরে ধীরে আরো জোরে চাপ দিয়ে ধরছিল। আমি শ্বাস প্রশ্বাস নিতে পারছিলাম না। আমি অনেক চিল্লানোর চেষ্টা করছি, অনেক হাত পা নাড়াচাড়া করার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে আমি হাত পা নাড়াতে পারছি না। যখন আমার শ্বাস বন্ধ হয়ে আমি মরে যাচ্ছিলাম, তখন হুট করে আমার হাত পা খুলে গেল। আমি তখন জোরে একটা চিৎকার দিয়ে খাটের উপর বসে পড়লাম। পরে পাশের ঘর থেকে সবাই আসলো, এসে আমাকে জিজ্ঞাসা করলো যে আমি এত জোরে চিৎকার দিলাম কেন, কি হয়েছে আমার। পরে সবাইকে আমি আমার যা যা হয়েছে সব বললাম। পরের দিন আমার বাবা মা আমাকে নিয়ে একটা কবিরাজের কাছে গেল। যাওয়ার পর কবিরাজ আমাকে জিজ্ঞাসা করলো যে আমার সাথে কি কি হয়েছিল। পরে আমি সব তাকে বললাম। বলার পর সে আমাকে একটা তাবিজ দিল আর একটা আংটি দিল। দেওয়ার পর বললো যে এই 2টা জিনিস সবসময় কাছে রাখো, আর ঘুমানোর আগে একটু দোয়া টোয়া পরে ঘুমায়ো, তাহলে আর কোনো কিছু হবে না, কোনো সমস্যা আর হবে না। পরে আমি ওই সব যা যা বলে দিল সব করলাম। তারপরে ঘুমানোর সময় আমি
দোয়া কালাম পড়ে তারপর বুকে ফু দিয়ে ঘুমাইতাম। এরপরে আমার সাথে আর তেমন কিছু হয় নাই। এখন মোটামুটি আমি ভালোই আছি। তো এই ছিল আমার ঘটনা। জানি না কত ভালো করে বলতে পেরেছি, কোনোদিন এভাবে বলি নাই, তো বলার অভ্যাসও নাই। তো আপনার অনুষ্ঠানে যদি আমার এই ঘটনাটা সিলেক্ট হয় তাহলে আমাকে দয়া করে একটু জানাবেন। আর এই ছিল আমার ঘটনা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। Bhoot.com with Russell. আসসালামু আলাইকুম রাশেদ ভাই। আমি জানি সবসময় ভালো দলে আপনি থাকেন, তাই আর জিজ্ঞাসা করলাম না যে আপনি কেমন আছেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মামুনুর রশিদ, বিভাগ রাজশাহী, জেলা নওগাঁ, থানা নিয়ামতপুর, গ্রাম হচ্ছে হাজিনুর। আমি যে ঘটনাটা বলতে চাচ্ছি আর কি, সে ঘটনা আমার ফ্রেন্ডের আর কি বড় আব্বুর সঙ্গে ঘটে গেছে। সে আমাকে আর কি শেয়ার করছে, মানে আমার আর কি গ্রামের পাশে তার বড় আব্বু। আমিও শুনছি অনেকের মুখে, কিন্তু সে ভালোভাবে আমাকে বিস্তারিতভাবে বলছে। তো সাল ছিল আপনার এটা মেবি 2000 আর কি, ওই 3 বা 2 সালের মতো, 3 সালের মতো, হ্যাঁ আর কি। তো আমার ফ্রেন্ডের নাম ছিল প্রকাশ। সো আমার আর কি একসঙ্গে যখন পড়াশোনা করতাম তখন সে আমাকে ঘটনাটা বলছিল, তার বড় আব্বু। তো রাসেল ভাই, আমাদের এখানে মানে যেটা জমিতে হাল বাওয়া বলে আর কি, বর্ষার সিজনে আর কি, তো যে জায়গাটা ছিল সেই জায়গাটা একটু বিবরণ দিই। মানে যা আমার ফ্রেন্ডের বড় আব্বু বাসা যেখানে ছিল, বাসা থেকে আর কি সে মানে ডিপ আর কি, আপনাদের ওদিকে কি বলে আমি জানি না, যেটা দিয়ে আর কি পানি সেচ দেয় ভেঙে আর কি জমিতে, ধান লাগানোর জমিতে। সো সেখানকার সে মানে আর কি ডেনম্যান ছিল সেই সময় আর কি। তো আগে তো মনে করেন ডেনম্যান ছিল, সে একলাই ছিল। তো অনেক রাতে গিয়ে তাকে পানি আর কি সেচ দেওয়া লাগতো, যে কোন জমিতে পানি আছে কোন জমিতে নাই। তো এই আর কি। তো তখন রাসেল ভাই মনে করেন আর কি জ্যোৎস্না রাত ছিল, রাতটা আর কি। তো সে মনে করছিল সেই সময় ঘড়ির তেমনটা সেরকম ব্যবহার করতো না, ওই আর কি আগের মানুষ তো বুঝতেই পারছেন। তো সে কি করছে, তো আকাশে মনে করেন চাঁদ দেখে তো মনে করছে যে জ্যোৎস্না রাত, তো হয়তো বা সময় ভোর হয়ে গেছে, তো জমিতে যাওয়ার পরিকল্পনা করছে। তো মনে করছে যে ভোর 5টা হয়ে গেছে, তো যাই, হয়তো বা সকাল হয়ে যাবে। তো এই কারণে সে মনে করেন ওই রাতে চলে গেছে, ওই আপনার যায় পানি কাটতে আর কি, পানি জমিতে দিতে ভালোভাবে, যে কোন জমিতে পানি আছে কোন জমিতে নাই, মানে আর কি সে ওইটা আর কি দায়িত্ব পালন করতেছিল। তো সেখানে গিয়ে আর কি, তো রাসেল ভাই সেখানে আর কি সে এই জমিতে পানি সৃষ্ট যেখানে মানে যেটাকে ডিপ বলে আর কি, আপনাদের ওখানে কি বলে জানি না। তো ওই জায়গাটা আমি বিবরণ দিই। মানে ডিপটা মানে এমন জায়গা ছিল, মানে আর কি ডান পাশে একটা পুকুর ছিল, এখনো আছে আর কি পুকুর ছিল, আর যেটা বাম সাইডে আর কি, বাম সাইডে আর কি হিন্দুদের শ্মশান ঘাটে। তো নর্মালি সে আর কি অনেক আগে থেকে সে ওখান থেকে থাকতো, বাট সেরকম মানে আর কি পরিস্থিতি কখনো সে পড়ছিল না। তো সে অনেক মানে চাঁদনি রাত আর কি, রাতের বেলা সে টাইম দেখি না, সে সময় টাইমে সেরকম ব্যবস্থা ছিল না। তো সে ওখানে গেছে আর কি, মানে আর কি। তো দূর থেকে দেখতেছে যে ডিবের যেটাকে আর কি ক্যানেল বলে আর কি, যেটা ডিবের
আর কি ঘর আছে, তো ঘরের পাশে একটা লম্বা করে ক্যানেল থাকে, তো ওখানে বসে একটা মেয়ে আর কি হামবুড়ি দিয়ে আর কি পিছন তাকে পা উল্টায় দিয়ে বসে আর কি দেখতেছে যে জ্যোৎস্নার আলো, তো দেখতেছে যে দূর থেকে যে একটা মেয়ে আর কি ওখানে বসে থাকে আর কি কাঁদতেছে। তো ওই ভাবতেছে যে হয়তো বা সকাল হয়েছে, মানে দূর থেকে ভাবতেছে, মানে চলে যাচ্ছে, ওই সেরকম কিছু ভাবেনি তখন, মানে নর্মালি যে অন্য কোনো যে ভাবা মনে সেটা ভাবে। তো সেখানে আর কি গেছে, যেতে হয়তো ভাবছে হয়তো বা কেউ হয়তো বা মেরে বা স্বামী তাকে বাইরে করে দিছে, বা তার মনে করেন সে কোথা থেকে পালিয়ে আসছে মেয়ে। তো সে চতুর্ধার ঘরে আর ওইভাবে দেখে। আর মেয়েটা বলছিল যে মেয়েটা এত সুন্দর ছিল, বরাবর একটু মানে আর কি খারাপ টাইপের আর কি লোক ছিল আসলে, এটা বলতে একটু শরম লাগতেছে, এও লাগতেছে। তো বরাবর হিন্দু ছিল আর কি। তো ওই মনে মনে ভাবতেছিল যে হ্যাঁ এই মেয়েটা একাই আছে, আমি কি একে চিপে ধরবো, এখন তো কেউ না। আবার ভাবতেছে যে না, এখন হয়তো বা বাবা মা বের করে দিছে বা স্বামীর ঘর থেকে চলে আসছে, তখনও কিন্তু সে ওইটা ভাবছিল না যে এটা অন্য কিছু। তো তখন রাসেল ভাই তখন সেই ঘুরতেছে আর ভাবে দেখতেছে জ্যোৎস্না রাত, অনেক জ্যোৎস্না রাতে। আর পরে এসে বলছিল যে আমার ফ্রেন্ড বলছে যে মেয়েটা নাকি এত সুন্দর ছিল যে কোনো কেউ কিছু করে ফেলবে। তো তখন সে মেয়েটা চতুর্ধার ঘুরতেছে আর দেখতেছে যে এও নয়। তো আমার ফ্রেন্ড বলছিল যে তার নাকি পা দুটো যেটা ছিল আর কি সেটা বেঁকা হয়েছিল। তখন ওই তারপরও মেয়েকে বলে যে এ মেয়ে তুমি কোথায় থেকে এসছো, এভাবে জিজ্ঞাসা করে, কিছু কথা বলে না, শুধু মনে করেন গোংরায় মাথা মাটির দিকে করে দিয়ে খালি শুধু কান্দে, করে কান্দে, এভাবে কান্দে। তো সে এত কথা বলে তারপরও কিন্তু সে কথা বলে না। তো তখন দেখতেছে যে ওই জায়গায় অনেক একটা মানে আর কি বাতাস বইছে, হঠাৎ করে অনেক জোরে বাতাস চলে আসছে। তো ওই বলতে ওই এখনো তারপরে ওই স্বাভাবিকই মনে করছে, না এটা স্বাভাবিক, রাতে তো জ্যোৎস্না রাত আর সময় তো নাই, হয়তো বা ফজরের আজান দিয়ে দিছে। তো দেখতেছে রাসেল ভাই যখন সে মনে করেন ওকে ইয়াও করে, তারপরও লাইট মারেনি ওর কাছে জ্যোৎস্না রাতের কারণে। তো আর কি লাইট কিন্তু ভিতরে আছে রুমের ভেতরে। যখন লাইট আনতে গেছে রুমের ভেতর থেকে, তখন দেখতেছে যে ওই মেয়েটা মাটি থেকে কিন্তু হাওয়ায় কিন্তু একটু উঠতেছে। তো হাওয়ায় উঠতেছে, তারপরও সে বুঝতে পারেনি, মানে ওই কিন্তু আর মুখের ফেস যে এত সুন্দর ছিল, আমার ফ্রেন্ড বলছে যে ওর মুখের ফেস এত সুন্দর ছিল, আমার বড় আব্বু বলছে যে এমনিতে অন্য কিছু তাকাতে ইচ্ছা হবে, এত সুন্দর ছিল। তখন ওই মাটির দিকে যখন নজর করে, তখন ওই দেখতেছে যে ওই মাটি থেকে না হলো 1 হাত হবে খাড়া হয়ে উপরে আছে। তো রাতের বেলা তো ওইভাবে তো আর কি নজর করেনি, পা হাত একটু ঢেকে আছে, সুন্দর দেখতে, ফেসের দিক তাকাইছে। আর তখন দেখে তখন ফক করে পায়ের দিক নজর গেছে। তো দেখতেছে যে পা উপরে 1 হাত উপরে আছে, আবার পা যেই দুটো ওই দুটো নাকি উল্টে ছিল। তখন ওই ভাবতেছে যে আরে আল্লাহ, আল্লাহ তো বলে ও ছাই ভগবান, তো সর্বনাশ। তখন সে মনে মনে ভাবতেছে যে আমি এখান থেকে পালাবো কিভাবে। তখন রাসেল ভাই এক দৌড় দিয়ে সে তার বাসায়, যেটা আর কি বাসা তেমনটাও দূর না, দূর বলতে তারপরে অনেকটাই দূর। তো এক দৌড়ে আর কি বাসার কাছে আসে বাসার দুয়ারে আর কি দুয়ার খুলতে আর কি ওখানে আর কি ধরাম করে পড়ে গেছে, মানে বাসা ডাকছে তাদের, ডাকে সোজা ওখানে বাসার দুয়ারের আগে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো পড়ে গেছে তখন আর কি ওকে বাসার মানুষরা নিয়ে গেছে, যে দিয়ে তো আর কি বলছে যে এই অবস্থা হয়েছে আমার সঙ্গে। তো তারপরে সকালে অনেক জ্বর হয়ে তার বাসা যে তার বাবা মা আছে কোবরাজকে দেখাইছে আর কি।
যে এই অবস্থা হয়েছে আমার ছেলের, দেখেন কবরাজ বলছে যে যে ওই ভাগ্যের সময় বেঁচে গেছে সেদিন, যদি আর কিছু করতে যায় তো মানে যেই ওই মনোভাব করছিল করতে চাইলে ওকে মেরে ফেল দিত। তো ভাই রাসেল ভাই কিছুদিন থাকে বাসায়, ভালোভাবেই থাকে, ওই ডেনমিনগিরি আর কি, যেটাকে বলে ডিবের পানি কাটা এই কাটা, তো ওটা আর কি ছাড়ে দিছিল ওই চাকরিটা আর কি, চাকরি বলা যায় আর কি। তো যে বাসায় থাকতো তাদের বাসায় মনে করেন বাসার মানে তাদের যে বাসায় যাবে মানে ওই বাসার আগে যে একটা মানে বাসতলা আর কি, বাসের ঝোপ ছিল, তো বাসের ঝোপটা পার হয়ে তাদের বাসায় যাওয়া লাগতো আর কি, মানে রাস্তা থেকে নেমে বাসের ঝোপ ছিল, বাসের ঝোপের পর তাদের বাসা ছিল। তো সেদিন রাসেল ভাই একদিন রাতে বাজার থেকে আসতেছে রাত করে, তো একটু আনন্দ মাস তো একটু ওই আর কি আনন্দ করে আর কি বাসায় আসতেছে রাত করে। তো ওই বাসার ঝোপে দেখে যে ওই চুল ছাড়ে দিয়ে একজন মাসার, কখনো সে ওইভাবে দেখিনি যে চুল ছাড়ে দিয়ে এই মাথার থেকে বাসের ওই মাথার পর্যন্ত, মানে বাসার থপ দুইটা, রাস্তার এই পারে একটা ওই পারে একটা, এই মাথার থেকে ওই মাথার ওই চুল ছাড়ে দিয়ে একটা আর কি, যাকে বলা হয় সন্ন্যাসী না কি যেন বলে, তো চুল ছাড়ে দিয়ে মনে করেন এভাবে শুয়ে আছে। তখন সে দেখে সঙ্গে সঙ্গে সেখানে ব্যবসা করে সকালবেলা তাকে বাসায় নিয়ে আসে করছে যে কি হয়েছিল তোর সঙ্গে, ওই বলতেছে ওই সকালবেলা যে আমি এখানে কেন, তো বাসার সবাই বলতেছে যে তুই বাসার পাশে বাড়ি ছিল ওখানে অজ্ঞান হয়েছিলি, আমরা সকালে দেখি যে তুই অজ্ঞান হয়ে আছিস ওখানে। তো রাসেল ভাই কিছুদিন পরে আর কি তার বরাব্বু আর কি মারা গেছে আর কি, রোগাটা হয়ে গেছিল, অনেকটা রোগা হয়ে গেছিল, রোগা হয়ে আর কি মারা গেছিল। তো রাসেল ভাই যদি মানে আমার ঘটনা আর কি যদি পছন্দ হয় আর কি, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আর আমি আপনাদের আর কি অনেক বড় আর কি ফ্রেন্ড, অনেক আগে আর কি ভূতে আর কি শুনি। তো আসসালামু আলাইকুম রাসেল ভাই। আর আমার বাবার সঙ্গে ঘটে যাওয়ার আর কি ঘটনা আছে, গ্রামীণ ঘটনা, যদি হয় আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও প্লিজ, চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মাহফুজ আবির বলছি ঢাকা নারায়ণগঞ্জ থেকে। আমি প্রশ্ন করব না আপনি কেমন আছেন, কারণ আমরা সবাই জানি বুথ FM কিংবা Bhoot.com এর সব শ্রোতারাই জানি যে আপনি সবসময় ভালোর দলে থাকেন, আর আমরাও আশা করি যে আপনি ভালো থাকেন। আমরা দোয়া করি আপনি ভালো থাকেন, কারণ আপনি ভালো থাকলেই হয়তো বা Bhoot.com কিংবা বুথ FM এর মতো অসাধারণ ভৌতিক শোগুলা আমরা রেডিওতে কিংবা ইউটিউবে শুনতে পাবো। তো মূলত আমি নারায়ণগঞ্জ চিটাগাং রোড এরিয়াতে সিমরাইল রোডে, যে এই রোডটা মূলত স্টাফ কোয়ার্টার কিংবা ড্যামরা রামপুরার দিকে গেছে, তো এই রোডটা যেটা চিটাগাং রোড থেকে শুরু হয়, তো এরই মাঝে মাঝে কোনো একটা কোম্পানিতে কিংবা ফ্যাক্টরিতে আমি জব করি। তো রাসেল ভাই, আমি আমার কাজের ধরনটা একটু বলে রাখি। আমি মূলত এক সপ্তাহ নাইট ডিউটি করি, এক সপ্তাহ দিনের বেলা ডিউটি করি। তো তখন ছিল রোজার মাস। তো তখনকার সময় ওই আমি যেই কোম্পানিতে জব করি ওই কোম্পানির নিয়ম ছিল যাদের ইচ্ছা তারা রোজার সময় রাত্রে সেহরি খাইতে যার যার বাসায় যাইতে পারতো। তো মূলত সব শ্রমিক স্টাফ সবাই চলে যেত রাত্রে যার যার বাসায় সেহরি করার জন্য। তো আমিও সবার সাথে হই হুল্লোড় করে একসাথে চলে যেতাম, আমার বাসাও খুব কাছেই। তো
তো আমার কাছে খুব বেশি একটা ভৌতিক কিংবা হন্টেড কোনো কিছু মনে হইতো না, কারণ আমরা শত শত মানুষ একসাথে যেতাম, তাই হয়তোবা খুব কমন একটা ব্যাপার মনে হতো। যে অনেক রাতে সাহেরি খেতে যাইতেছি এমন কোনো ব্যাপার ফিল হইতো না। তো রাসেল ভাই বলে রাখি, ওই সময়টা আমার খুবই বয়স কম ছিল, ধরে নিতে পারেন 13 কি 14 বছর। ফ্যামিলির আর্থিক সমস্যার কারণে আমি তখনই জব করতাম। তো রোজার মাসে হঠাৎ একদিন আমার খুবই জ্বর। তো রাত্রে যখন আমি আমার ডিউটিতে যাচ্ছিলাম, তো তখন ছোট ছিলাম, তো আমার মা আমার নিয়ে একটু টেনশন করতেছিল। তো আমার মা বললো যে বাবা, আজকে রাত্রে তোর আর আসা লাগবো না, তুই যদি এখন তোর এত জ্বর, সম্ভব হলে তুই না যা। তো আমি ভাবলাম যে রাসেল ভাই সামনে ঈদ, এখন যদি আমি অ্যাবসেন্ট দিই হয়তো বা আমার স্যালারি থেকে এই টাকাটা কাটবো। তো ওই সুবাদে আমি ভাবলাম থাক চলে যাই। তো তারপর আমার মা বললো, ঠিক আছে বাবা, তুই রাত্রে স্যার খেতে আসিস না, দোকান থেকে কোনো কিছু একটা কিন না, ওষুধ টুষুধ কিছু একটা খাই নিস। তো যেই কথা সেই কাজ রাসেল ভাই, আমি তো সবাই চলে আসছে স্যারির টাইমে বাসায় স্যারি খাইতে কিংবা স্যারি করতে। তো পুরা কোম্পানি মেইলি বলা যায়, মেইল ফ্যাক্টরি এমন টাইপের কিছু একটা। তো আমি ওখানে আমি শুধু একা মানুষ, আমার সাথে 2 কি 3টা সিকিউরিটি গার্ড। তো তারাও যার যেমনে স্যারি করার লেগা ব্যস্ত আর কি। তো আমি মূলত ভাবলাম দেখি একটু বাইর হইয়া যদি 2-একটা দোকান টোকান খোলা থাকে, তো আমি একটু কোনো কিছু কিনা রুটি টুটি লাইক বিস্কিট টিস্কিট কোনো কিছু একটা খায়া যদি একটু ওষুধ টষুধ খাওয়া যায়। তো ওই সুবাদে আমি বাইর হইলাম। তো যারা নারায়ণগঞ্জ চিড়িয়াখানা রোড এলাকাতে আছেন কিংবা ড্যামরা রামপুরা যাতায়াত হয় আপনার চিটাগাং রোড এরিয়া থেকে, তারা হয়তো বা খুব জানবেন যে এই রোডের পাশে একটা ডিএনডি খাল আছে। আর এই রোডেই মনে করেন যে বিভিন্ন রকম কোম্পানি ফ্যাক্টরি আছে। তো মূলত এই ফ্যাক্টরির থাকার সুবাদে ওই রাস্তার পাশে ছোট ছোট চায়ের দোকান, টঙের দোকান আছে, যেগুলা বিভিন্ন রকম চা বিস্কিট বিক্রি করা হয় সাধারণত শ্রমিক কিংবা অফিস কর্মীদের জন্য। তো আমি ভাবলাম এখানে এত দোকান, কোনো না কোনো দোকানে তো আমি চা বিস্কিট পাইয়া যাবো, স্বাভাবিক ব্যাপার। তো আমি মূলত আমি ছোট মানুষ ছিলাম, আমার ব্রেনে এতটুক জিনিসটা খাড়ে নাই যে এত রাত্রে সবাই তো সেহারি করতে চলে গেছে যার যার বাসায়, কিংবা এত রাত্রেও দোকান খোলা থাকার কথা না। তো আমি মূলত হাঁটতে হাঁটতে, তো আপনারা হয়তো বা জানবেন যে এই ড্যাম রোডে বিভিন্ন জায়গার নাম হচ্ছে বিভিন্ন রকম, যেমন অ্যাপোলো, তারপর গোয়ালাকাটা, তারপর রানীমহল, এমন টাইপের। তো মূলত বিভিন্ন স্থানের নাম বিভিন্ন নামে পরিচিত আর কি। তো আমি দেখতেছি একটার পরে একটা দোকান বন্ধ। তো ছোট মানুষ ছিলাম, ভাবলাম যে সামনের দোকানটা খোলা হইব, হয়তোবা এই দোকানটা বন্ধ, এর পরের দোকানে গেলে আমি খোলা পাবো, এই হালকা পাতলা একটু রুটি টুটি আনবো। তো আমার কথা হইলো আমি জাস্ট কিছু একটা খাইয়া যদি আমি ওষুধ খাই দিলে আমার জ্বরটা ভালো হয়ে যাবো, অনেকটা জ্বরের ঘরে আসছিলাম। তো আমি রাসেল ভাই আপনারা বলে রাখি, তো এই এলাকায় যারা আছেন, আমি আবারও বলতেছি, তারা হয়তোবা চিনবে আপনার এই আপনার যে এই রোডটা, যে আপনার সিমরাইল কিংবা ড্যামরা রোডটা যেটা আছে, তো এর পাশে আপনার ডিএনডি খাল আছে। তো মূলত আমি যেই কোম্পানিতে চাকরি করি কিংবা ফ্যাক্টরিতে চাকরি করি, তো এই কোম্পানির সামনেই ডিএনডি খাল। তো এই ডিএনডি খালের ওপাশেই মনে করেন যে একটু ঘনবসতি বস্তি টাইপের এলাকা। তো মূলত ছোট ছোট বাচ্চারা দিনের বেলায় আমি দেখি যে একদম, আমি একটু আঞ্চলিক ভাষায় বলি, যেমন ল্যাংডা হইয়া উলঙ্গ হইয়া ছোট ছোট বাচ্চারা আপনার ওই ডিএনডি খেলা এসে লাফায় লাফায় ঝাপায় ঝাপায় পড়ে, সেটা নিয়মিত একটা ব্যাপার। তো এইভাবে ওই ডিএনডি খালের ওই জায়গাটা মনে করেন যে সবাই মুখে শুনছি যে এই জায়গাটা নাকি ভালো না, অনেক অদ্ভুত টাইপের ঘটনা ঘটে। তো এইগুলো আমি কোনোদিন বিশ্বাস করি নাই, কিংবা আমি নিজের চোখে দেখি না, আমি নিজেও ছোট মানুষ ছিলাম। তো রাসেল ভাই, আমি গোলাঘাটা ওই জায়গাতে যখন যাই মানে দোকানের উদ্দেশ্যে, তো দোকানে আমি 2টা দোকান খোলা পাই। তো আমি সচরাচর একটু হালকা পাতলা নাস্তা বিস্কিট টিস্কিট নিয়ে, তো আমি হাইটটা আবার আমার গন্তব্যস্থলে বা আমার কোম্পানির উদ্দেশ্যে আমি রওনা দিলাম। তো মূলত রাসেল ভাই, আমি যখন রাস্তা হাঁটতেছি, আমার কাছে মনে হইতেছে যে আপনার কেমনে আপনারা বুঝাই, যেমন আমার সাথে কয়েকজন হাঁটতেছে, তো ওটা আমি আর পিছনে দাগাইতেছি না। আমার কাছে মনে হইতেছে হয়তো বা আশেপাশের যে কোম্পানিগুলো আছে ওখান থেকে মানুষ বাইর হইয়া যার যার বাসা যাইতেছে স্যারি খাওয়ার লেগে। কিন্তু আমার ওইরকম বেশি একটা গুরুত্ব দেওয়া হয় না। আমি ভাবলাম এই তো
টুকটাক লাইটের আলো আছে। তো এই জায়গাতে আমার তো ভয় পাওয়ার কিছু নাই, বা আমি এরকম কোনো কিছু আমার মাথায় আসে নাই। তো আসল ঘটনা হয়েছে তখন যখন আসলে আমি ইগনোরে করতেছিলাম, ধরতে গেলে ভয় পাবো বা ভয় পাইলে যে জিনিসটা আমার আরও ভয় দেখাবে এমন ব্যাপার হওয়ার কোনো সিচুয়েশন হয় নাই, কারণ আমি এটা ইগনোর করছিলাম ব্যাপারটাকে। যখন আমি আমার কোম্পানির সামনে চলে আসছি, আমি মূলত গেটে ঢুকবো। তো সবার বোঝার সুবিধার্থে আমি আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিই যে আমার কোম্পানির সামনের একটা পাশে হলো একটু ঝোপঝাড় টাইপের, তারপর হচ্ছে আপনার ড্যামরা রোড, ড্যামরা রোডের পরেই হচ্ছে ডিঙ্গি খাল। সরি, অ্যাকচুয়ালি আঞ্চলিক ভাষায় মানুষে ডিঙ্গি খাল বলে, তো মূলত খালের নাম হচ্ছে ডিএনডি খাল। তো যাই হোক, তো ওই ঝোপঝাড় থেকে আমি যখন দেখলাম 5 থেকে 7টা মানে অনেকটা মানুষের বাচ্চার মতোই দেখতে, মানে এমন টাইপেরই মানে অবয়ব, আমি স্পষ্ট লাইটের আলোতে দেখলাম যে দৌড়ে লাফায় ডিএনডি খালে পড়তেছে, এবং যে পড়ছে পানির শব্দগুলাও শুনতেছিলাম আমি। তখন আমি অদ্ভুতভাবে তাকায় আসছিলাম, মানে এমন কিছু না যে ব্যাপারটা একবার আমি খুব বেশি ভয় পাইছি। তো তখন আমার মনে মনে একটা কথাই চলতেছিল, যে আমি একটু আঞ্চলিক ভাষায় বলি রাসেল ভাই আপনাদের বুঝার সুবিধার্থে, যে পোলা ভাই না তো মানে 12 ঝগড়া ভাই, এমন টাইপের একটা বলছি যেটা আসলে আমার ব্যক্তিগত ভাষা। তো যেটা বলছি আমি আসলে ভয় পাই নাই, আমি জাস্ট অবাক হয়েছি যে এত রাত্র লাফান লাগে ব্যাপারটা। তো আমি অনেকক্ষণ যাবৎ দাঁড়ায় দেখতেছিলাম, মানে আমার আসলে খুব ওই জায়গাতে যায় মানে দেখার ইচ্ছা হইতেছিল, মানে খুবই ইচ্ছা হইতেছিল, মনে হইতেছে জন্য কেউ আমার ডাকতেছে ওই জায়গায় যাওয়ার জন্য, বা যে কি হয়েছে জিনিসটা দেখার জন্য খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছিল আমার ভিতরে। মানে কেমন জানি আমার ইচ্ছা করতেছিল যে এই বাচ্চাগুলোর সাথে আমিও পানিতে লাফ দিই, গোসল করি, এমন টাইপের কিছু একটা। মানে এক কথায় বলতে গেলে আমার ওই জায়গাতে পানিতে যাওয়ার খুব ইচ্ছে হইতেছিল, বা আমি খুব আকৃষ্ট হয়ে গেছিলাম ব্যাপারটাতে, যে ওদের সাথে আমার খুব গোসল করতে ইচ্ছা করতেছিল, কিংবা আমারও দৌড়ে গিয়ে পানিতে লাফ দিতে খুব ইচ্ছা করতেছিল, এমন টাইপের ব্যাপার আর কি। মানে বুঝাইতে পারবো না, কেমন যেন একটা ফিলিংস হইতেছিল। তো পিছন থেকে একজন সিকিউরিটি গার্ড আমার কোম্পানিরই, উনি গেটে দাঁড়ায় ডিউটিরত অবস্থায় আমার দেখতেছে যে আমি এক নজরে ওই ডিএনডি খালের দিকে, ওই ঝোপঝাড়ের দিকে তাকায় রইছি। তো উনি আমার হঠাৎ করে ডাক দিলে, এই তুমি এই জায়গায় কি করতেছ? তো উনি আমার মূলত চিনতো, যেহেতু আমি আসতাম যাইতাম বা আমার সাথে ভালো সম্পর্ক থাকায় তো আমার ডাক দিল আমার নাম ধরেই, যে তুমি এই জায়গায় কি করো, এই জায়গায় কি তাকায় দেখতেছো। তো উনি যখন আমার ডাক দিল তখন আমার সাধারণ সেন্স ফিরে এলো। আমি ভাবলাম কিরে, এত রাত্রে, রাত প্রায় 3টা প্লাস, এখানে বাচ্চা আসবে কোত্থেকেই, আর পানিতেই কেন লাফ দিয়া চাপ দিয়ে পড়বো, আর আমারে বা এটা এত দেখার কি আছে। তখন আমি সিকিউরিটি গার্ডের কাছে গেলাম, তো আমি ওনারে বললাম যে আসলে ভাই আমি এমন কিছু দেখছিলাম, এই জায়গায় মনে বাচ্চা কাচ্চা কিছু একটা পড়ছে লাফ দিয়া। তো চিরাং রোড এরিয়াতে আপনার পথ শিশু আছে স্বাভাবিক। তো আমি ভাবলাম যে এরকম পথ শিশু কিছু লাফায় টাফা পড়া গেল না কি না মরে টোরা জায়গা। আমি তখন হেরে এরকম কিছু একটা বললাম। উনি বললো যে এই ব্যাপারে তোমার মাথা ঘামানোর দরকার নাই, তুমি ভিতরে চলে যাও, এগুলো নিয়মিত ব্যাপার। তো না, আমি খুব অবাক হইলাম। তো আমি পরে আমার মনের বোঝানোর চেষ্টা করলাম, রাসেল ভাই হয়তো আমার জ্বর ছিল, জ্বরের করে আমি কিছু একটা দেখছি এমন টাইপের কিছু। তো আমি যদি এমন কিছু একটা দেখতাম তাহলে সিকিউরিটি গার্ড তো এটা বলতো না যে এটা নিয়মিত ব্যাপার। তো আমি কি আসলেই ভুল কিছু দেখছি কিনা জ্বরের ঘুরে, তো এই জিনিসটা কনফার্ম করার লাগে আমি মনে করেন যে আবারও আরেকদিন সিকিউরিটি গার্ডের সাথে এই ব্যাপারে আমি কথা বললাম। তো ওনারা আমি চা সিগারেটও খাওয়াইলাম, আসলে নিজেরে ভুল প্রমাণ করার লেগে যে আসলে এরকম কিছু হয় না, মানে এরকম নিজেরে সান্ত্বনা দেওয়ার লেগে। তারপর উনি আমার বললো যে এখানে নাকি বিশেষ করে মানে যে কোম্পানিগুলা মানে যে ড্যামরা রোডটা গেছে, তো মূলত এই এলাকাটা শিমরাল যে এলাকাটা এটা নাকি ছিল শীতলক্ষা নদীর চর। তো মূলত এখন থেকে আরো 40-50 বছর আগে এগুলো ছিল আপনার হিন্দুদের শ্মশান টাইপের কোনো কিছু একটা, ধরেন নদীর পাড় ছিল। তো এখানে শ্মশান টাইপের ছিল, বালুর চর ছিল, এখানে মানুষের দাহ করা হতো বা যাই করা হতো হিন্দুরার। তো মূলত ঝোপঝাড়ও ছিল, দিনের বেলায় নাকি ধোঁয়াটাও উঠতো। সিকিউরিটি গার্ড উনি আমারে বললো আর কি এই কথাগুলো। তো উনি মূলত অনেক বৃদ্ধ লোক, অনেক প্রবীণ লোক। তো উনি এই এলাকার স্থানীয় লোকই।
আর দ্বিতীয়ত কথা হইলো উনি মিথ্যা কথা বলার লোক না, তো ওনারা আমি বিশ্বাস করছি। তো রাসেল ভাই কথা হইলো দিন শেষে একটাই, যে আমি এগুলা কি দেখলাম, মানে এই জিনিসগুলোর আসলে ব্যাখ্যা কি। মানে অনেক প্রশ্ন আমার মনের ভিতরে রয়ে গেল যে ওই দিন রাত্রে আমি কি দেখলাম। আবার অনেক সময় আমি অনেকের মুখে শুনি যে রোজার মাসে নাকি এরকম বাজে যে প্রেতাত্মা বলেন বা জিন ভূত এগুলা কিংবা শয়তান স্পেশালভাবে বন্দি থাকে, তাহলে এটা কিভাবে সম্ভব হইলো? আবার যদিও জিন হয় তাহলে কেনই বা এভাবে লাফায় পড়ে? মানে এগুলোর ভাই কোনো আমার কাছে আর কোনো নেই, কোনো অ্যান্সার নাই। মানে আমি আমার বিবেকের এই অ্যান্সারগুলো দিতে পারি না। তো এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা। জানি না কেমন লাগছে আপনাদের। যদি ভালো লাগে রাসেল ভাই তাহলে শেয়ার করবেন, আর যদি আমার ঘটনাটি প্রচার হয় তাহলে আপনি আমাকে একটু জানাবেন। কিছুদিন আগে আপনার একটা পুরানো এপিসোডে শুনছিলাম যে আপনি বলছিলেন যে বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ আছে। তো 18 কোটি মানুষের যদি একটা করে গল্প থাইকা থাকে কিংবা ঘটনা থাইকা থাকে, তাহলে প্রায় 18 কোটি ঘটনা আছে আপনাদের কাছে ভূত.com অনেক দীর্ঘ করার জন্য। তো আপনার এই একটা কথা আমি ইন্সপায়ার হয়ে আপনার কাছে এই ঘটনাটি আমি আজকে শেয়ার করলাম। জানি না কেমন লাগছে। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভবিষ্যতে ইনশাল্লাহ আমি আমার লাইফে আমার ছোটবেলায় আরও ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করবো আপনাদের সাথে, আপনার সকল লিসেনারদের সাথে। ধন্যবাদ রাসেল ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। প্রথমেই শুরু করেছিলাম একটা লম্বা ঘটনা দিয়ে, এবং সেখানেই আপনাদের অনেক বেশি ভালো লাগার কথা। আমরা শেষ করছি আমাদের আজকের এপিসোড। ফিরে আসবো আবারও, এবং ঈদ খুব কাছে চলে আসছে। যারা এখনও ঘটনা পাঠাননি তাদেরকে রিকোয়েস্ট করব ঘটনা পাঠানোর জন্য। যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করার জন্য। যারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু এখনও বেল আইকনটি ক্লিক করেননি তাদেরকে বলবো বেল আইকনে ক্লিক করার জন্য। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।